সালাম আলাইকুম। আমার কথা শুনতে পাচ্ছেন? জি, যারা জয়েন করেছেন। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ। শোনা যাচ্ছে কথা স্পষ্ট? জি। জি স্যার। আচ্ছা। শীতকালে একটু আগে আগে মনে হচ্ছে না? 9টা বাজে, ঠান্ডা ঠান্ডা। জি স্যার। যাদের ডিউটি হ্যাঁ, নাই তাদের কাছে আর কি। হ্যাঁ, হ্যাঁ। জি। আচ্ছা, আর কয়জন? দু একজন। একটু ওয়েট করি না, 2 মিনিট। 9টা 5-এ শুরু করি। জি স্যার। 9টা 5-এ শুরু করি। প্লিজ। টাইম তো হয়ে গেছে, আমরা শুরু করি। সবাইকে শুভেচ্ছা এবং শুভ সকাল এই শীতের দিনে। যারা ফ্রি আছেন, ভালোই আছেন। অন্য কাজে এঙ্গেজ থাকলেও একটু অ্যাটেনশন দিতে হবে। আমরা হয়তো বেশি সময় না নিয়ে কিভাবে শেষ করা যায় সেটার একটা প্রক্রিয়া তো আমরা অবলম্বন করেছি। আপনাদের আগেই পিডিএফ প্রি রিডিংটা দিয়ে দিয়েছি না? তো আসসালামু আলাইকুম স্যার, গুড মর্নিং ওয়ালাইকুম স্যার। আসসালাম, গুড মর্নিং। ভালো আছো তুমি? জি স্যার, কেমন আছেন স্যার? আচ্ছা আচ্ছা, আছি আলহামদুলিল্লাহ। তো পিডিএফটা যাদের দেখা হয়েছে তাদের জন্য একটু সহজই হবে। আর দেখা না হলেও বলবো যে ব্যাপারগুলো খুব নতুন কিছু নাই। সেই স্টুডেন্ট লাইফ থেকেই আমরা ইসিজি নিয়ে ঘাটাঘাটি করি, দেখি, কিছু বুঝি কিছু বুঝি না, এরকম ভাবেই তো চলেছিল। এবং এমন কিছু হয়তো পড়েছি ইসিজিতে জীবনে যেগুলা কাজে লাগে না খুব একটা, এমন বিষয়ও আছে বলে আমার ধারণা আর কি।
তো সেই জন্যে আমরা যে বিষয়ে কথা বলতে চাই বলবো সেগুলো হচ্ছে আমাদের ডে টু ডে প্র্যাকটিসে ইসিজির মধ্যে কি বিষয়গুলো আসে। হ্যাঁ, মাঝে মাঝে আমরা কেন করি এবং করার পরে কি পাওয়া যায় সেই ইসিজি গুলো আমরা বুঝতে পারি কিনা, এটা একটা উদ্দেশ্য থাকে। আরেকটি উদ্দেশ্য হলো এমন কোনো ইসিজি যেটা লাইফ থ্রেটেনিং, মানে এটা রেয়ার হলেও জানতে হবে যে হঠাৎ করে যদি এরকম ইসিজি আমার সামনে আসে আমি যেন বুঝতে পারি যে এটা জীবন সংহারী ইসিজি, এই মুহূর্তে পেশেন্ট হয়তো মারাই যাবেন, সেটি যেন আমি আইডেন্টিফাই করতে পারি। আমি চিকিৎসা দিতে পারি না পারি, আমি যেন আইডেন্টিফাই করতে পারি। তো এটি সকল প্র্যাকটিশনারেরই জানা দরকার এবং সব স্পেশালিস্টেরও জানা দরকার। কারণ রোগী তো ডাক্তার চিনে আসেন না, রোগী আসেন ডাক্তার চিনে বলতে ডাক্তারের কোন স্পেশালিটি এগুলো বুঝে তো আর আসেন না, রোগী আসেন ডাক্তার ডাক্তার এই। তো সেই আলোকে যে পিডিএফ দিয়েছি ওখানে কিছু কথাবার্তা বা ছবিও দেওয়া হয়েছে বোঝার জন্যে। তো ওটারই অনুসরণ করি তো আজকের ক্লাসটা। সেখান থেকে মাঝে মাঝে আমাকে একটু বলবেন যে যে কোনোটা যদি না বুঝে থাকেন। তো আমি আমার শুভেচ্ছা আবারও বলে আমি শুরু করি। আমি তাহলে একটু পাওয়ার পয়েন্ট স্লাইড শোতে চলে যাই। আমাদের এই আজকের টপিকসগুলো মোটামুটি এরকমই হবে। তো আমি একটু জাস্ট একটা আলাপ করেই শুরু করি। যে কোনো একজন বলেন তো যে এত যে ইসিজি করেছেন, যারা জুনিয়র সিনিয়র যে বয়সের আছেন না কেন, সবচেয়ে বেশি ইসিজি ফাইন্ডিং কি পেয়েছেন একটু বলেন দেখি। একটু কথা বলেন, গ্রুপ নর্মাল ডিসকাশন। ইসিজি স্যার। স্যার নর্মাল ইসিজি বেশি নর্মাল করা হয়েছে। ইসিজি। নর্মাল ইসিজি, রাইট, আমার অভিজ্ঞতা তাই। তাহলে আমরা এত ইসিজি নিয়ে এত দাপাদাপি কেন? আমরা কি নর্মাল ইসিজি বুঝি? প্রশ্ন যদি করা হয়, এটি হলো আসল প্রশ্ন। নর্মাল বোঝাই হলো সবচেয়ে কঠিন। যে কোনো এই ধরনের ইসিজি বলেন, এক্সরে বলেন, নর্মালটা বোঝাই সবচেয়ে কঠিন। এটা ঠিক। আবার নর্মাল শুনে মনে হয় দুধ কি একটা নর্মাল, এটা নিয়ে এত বোঝার কি আছে, এটা তো নর্মালি কেমন যেন লাগছে। তো নর্মাল ইসিজি প্রথম ভালো করে বোঝা। এই নর্মালের মধ্যে আমি আবার ভুল করে যেন নর্মাল আবিষ্কার করে না বসি, এটা আমাদের খুব অ্যালার্ট থাকা দরকার। আর বাকিগুলো এইভাবে এইভাবে ভাগ করা যেতে পারে। মানে রেড এই যেভাবে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আর কি। হ্যাঁ, একটু ব্যাকগ্রাউন্ডে যদি যাই যে কিভাবে জেনারেশন হয়, একটু রিফ্রেশ করা আর কি মেমোরি। শুধু এইখানে এসে একটু বলি যে এই ল্যাব বান্ডলটা দুটা ফেসিকলে বিভক্ত, অ্যান্টেরিয়র ফেসিকল, পোস্টেরিয়র ফেসিকল। এগুলাকে এক একটা বান্ডেলের আরেক নাম ফেসিকল যদি বলা হয় তাহলে তিনটা ফেসিকল। এই জন্য বাই ফেসিকুলার, ট্রাই ফেসিকুলার ব্লক এই জন্য বলা হয়। তো বাই ট্রাই এর ইয়ে আছে, আমি ওই কন্ডাকশন প্রবলেমে আসলে আর একটু বলবো। জাস্ট ছবিটা দেখে নেন, ইলেকট্রিসিটি এখান থেকে জেনারেট হয়। এইগুলাকে কন্ডাক্টিং সিস্টেমের পার্ট বলা হয় না, এটাকে বলে ইন্টারনোডাল পাথওয়ে। এটা কেন বলা হয় না, এটা বলা উত্তর দেওয়া মুশকিল, তবে একটু বুঝি যে এই ইন্টারনোডাল পাথওয়ের কোনো স্পেসিফিক প্রবলেম নিয়ে ক্লিনিক্যাল প্রেজেন্টেশন কোথাও চোখে পড়েনি। আমরা যেমন বান্ডল ব্লক বলি, এই ব্লক বলি বিভিন্ন রকমের, কিন্তু ইন্টারনোডাল পাথওয়ে ব্লক এই ধরনের কোনো কথা বইপত্রে নাই। তবে কন্ডাকশন এই ওই রকম পাথওয়ে দিয়েই আসে। সেই ক্ষেত্রে পুরা এট্রিয়ামে যখন প্রবলেম হয় তখন সেটা এট্রিয়াল মাসেল রিলেটেড প্রবলেম বলে মনে করা হয়। এটাই হচ্ছে নর্মাল ইসিজি। এখন আমাদের চোখের সামনে 12টা লিড মুখস্থ রাখতেই হবে। কারণ 12টা লিড 12 রকম, এই ছবিটা দেখলে বোঝা যায়। এটি নর্মাল কিন্তু 12 রকম। তা আমরা শুধু একটু পার্থক্য যদি আলাপ করতে চাই, যেমন লিড ওয়ান, এটা হলো লিম লিড না, লিম লিড, লিড ওয়ান আর এভিআর। এখান থেকে যদি একটু পার্থক্য বলি, এটা জাস্ট একটু মেমোরিতে আসবে আর ইজিলি এটা হেল্প হবে, জানা থাকলেও মনে থাকবে, এই জন্য একটু জিজ্ঞেস করতে চাই আর কি। এমনি দেখে কি মনে হয় যে লিড ওয়ান লিড আর একটা গ্রস চেঞ্জ বলেন তো একেবারে চোখে পড়ার মতো?
সহজভাবে ডক্টর সাকুলুর বলবেন এ বলতে। বিয়ের স্যার নিচের দিকে স্যার। হ্যাঁ, এভিআরটা সব লিডগুলোর নেগেটিভ ডিফ্লেকশন। এভিআর এটাই হচ্ছে এভিআর এর মূল ক্যারেক্টার। এটার ব্যাখ্যাগুলো এই ছবিগুলো দেখে নিশ্চয়ই আমরা আগেও পড়েছি। আর ওয়ান, আচ্ছা, ওয়ানের সাথে এই যে V4 ওয়েভগুলোর মধ্যে কি ডিফারেন্স আছে বলবেন? ওয়েভগুলো আমি স্পেসিফাই করে বললাম, ওয়ান এবং V4 ওয়েভগুলো, যদি বলি একেবারে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পার্থক্য কি? এটা আপনাকে পাজল করে তুলছে, বলতে চাচ্ছেন না, পারছেন না। লিড ওয়ানে কিউ দেখা যাচ্ছে না, কিন্তু V4 এ কিউ দেখা যাচ্ছে। এবার দেখেন তো ঠিক কিনা কথাটা, ঠিক কিনা? একমত? জি স্যার। জি একমত। স্যার। তাহলে আমি এই অল্প আলোচনা দিয়ে একটু বোঝাতে চাচ্ছি যে কোনো কোনো লিডে সব ওয়েভ নাই, সব ওয়েভ দেখা যায় না। ইট ইজ নর্মাল অ্যান্ড ন্যাচারাল। যদি দেখা যায়, এটি অ্যাবনর্মাল। যেই লিড, পরবর্তী কথা হচ্ছে, যে লিডে যে ওয়েভটা যেভাবেই থাকা উচিত সেইভাবে থাকাটাই স্বাভাবিক, কিন্তু সেটি যদি সেইভাবে না থাকে সেটাই অ্যাবনর্মাল। লিড ওয়ান এই এই ডায়াগ্রামে খুব একটা ভালো মানে বোঝা যায় না, বা মানে আসল কথা যেটা বলতে চেয়েছি আমি, অন্য যখন রিয়েল পেশেন্টের লিড দেখাবো সেখানে আলাপ করব। লিড ওয়ান, হ্যাঁ, লিড ওয়ানে এসে পি ওয়েভটা দেখানোর চেষ্টা করব। এটি আরেকটা নর্মাল ইয়ে দেখেন, যে এটা হচ্ছে একেবারে রিয়েল পেশেন্টের লিড। সরি, একটু সময় দেন তো আমাকে, আমি, আপনারা দেখতে থাকেন। ও না, ঠিক আছে, সমস্যা হচ্ছে। তো এখানে দেখেন বিভিন্ন রকমের এই যে ঢেউ ঢেউ, এই যে এখানে আছে না V1 এর মধ্যে মাঝে মাঝে ইসিজিতে দেখবেন এগুলো কি? এই যে V3-তে যে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম ওয়েব এই লাইনের মধ্যে, এটাকে কি বলবেন? মাঝে মাঝে ইসিজিতে এরকম হয়ে যায়। হ্যাঁ, একটু বলবেন, এই যে এরকম হঠাৎ করে কতগুলো, যেমন V2-তেও কিছু কিছু আছে মনে হচ্ছে, এগুলো কি অবজারভেশন হবে? একটু বুঝতে না পারলে, ওই যে যদি নর্মাল ইসিজিটা অ্যাবনর্মাল মনে হতে পারে, তো একটু বলবেন। এই যে এটা শুনতে পাচ্ছেন কি না আমার কথা? স্যার পি ওয়েভের পরে আরেকটা ওয়েভ আছে। ওয়েব তো আছে, আসলে এটা কতটুকু সিগনিফিক্যান্ট একটু বলতে চাচ্ছি আর কি। এখান থেকে আমি আরেকটা আরেকটা প্রিন্সিপালের কথা বলবো। এই যে V3-তে বিভিন্ন রকমের ওয়েব আছে মনে হচ্ছে, আপনি দেখেন তো ঠিক একই ধরনের এই অ্যাবনর্মালিটিটা অন্য কোনো লিডে, পাশাপাশি লিডে আছে? যে চেস্ট লিড যদি বলি, V2-তে আছে কিনা, V4-এ আছে কিনা, আছে কি? না। নাই। Yes. নাই। তার মানে এটা আর্টিফ্যাক্ট, মানে 95% পসিবিলিটি এটা আর্টিফ্যাক্ট, মানে এটা কোনো মেসেজ ক্যারি করে না। তাহলে ইসিজি থেকে যদি একটি ইনফরমেশন নিতে হয়, কোনো একটা অ্যাবনর্মালিটি যদি কোনো একটা লিডে পাওয়া যায়, একইভাবে সেই সেম অ্যাবনর্মালিটিটা আরেকটা লিডেও পাওয়া যেতে হবে। এটাই হচ্ছে রুল অফ টু। সেই লিডটা একই গোত্রের হবে, মানে একই গোত্র বলতে করোনারি আর্টারি ডিজিজ যদি হয় তাহলে সেইভাবে বিন্যস্ত থাকবে। ওয়ানের সাথে তো আর টু হবে না, ওয়ানের সাথে AVL হবে, এরকম, এগুলো আপনারা জানার কথা। 2 3 এর সাথে ABF, করোনারি ডিস্ট্রিবিউশন অনুযায়ী এরকম আর কি। যেহেতু ওটা নাই, তাহলে আপনি থাকলেও
কমেন্ট করতে পারেন না যে এটা, সেই ক্ষেত্রে তো ক্লিনিক্যাল কোরিলেশনটাই গুরুত্বপূর্ণ হয়। তো আমি এই ইসিজিটা নর্মাল হিসাবে কিন্তু দেখিয়েছি, আপনারা বুঝতেও পারছেন, কিন্তু এর মধ্যেও কেমন জানি আপনাকে কনফিউজ করে দিতে পারে যে এটা এরকম কেন, এটা এরকম কেন। তো মূল কথাটা বুঝতে পারলে আপনার জন্য সহজ, পেশেন্টেরও টিপিক্যাল কোনো কিছু নাই, তাহলে আমরা যে লোকের ইসিজি নর্মাল হতে পারে তাকে আবার ইসিজি কেন করতে দিলাম, একটু এই আলোচনায় আসি। এটি তো নর্মালি পেলাম এবং আপনারা নর্মালি পাচ্ছেন বেশি বেশি, তো আমি তো অ্যাডভাইস করলাম ইসিজি, কি কি কারণ ছিল বলেন তো, একটু বলে ফেলেন, আলাপ করেন। আমি স্লাইড বেশি বক্তৃতা দিব না, কিন্তু এগুলা মানে কিছুটা প্র্যাকটিক্যাল ইস্যু, আপনাদের পিডিএফ দিয়েছি, ওটা পড়ে পড়ে অনেক বোঝার ব্যাপার আছে। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়াটাই আজকে মূল উদ্দেশ্য। আমরা কেন দিয়েছি ডক্টর আনোয়ার? রোগী কার্ডিয়াক সিমটম ছিল, সেই জন্য মানে না এর না মধ্যে চেস্ট পেইন বাই থাকে। না, আমার প্রশ্ন হলো যে হ্যাঁ চেস্ট পেইন ছিল, আমি ভেবেছি খারাপ কিছু, কিন্তু ইসিজিতে নর্মাল আসলো। তো বেশিরভাগ ক্ষেত্রে ইসিজি নর্মাল আসলে আমরা বুঝি যে ওনার কার্ডিয়াক প্রবলেম নাই। এরপরও থাকতে পারে, এরপরও থাকে ইসকেমিক হার্ট ডিজিজও থাকে নর্মাল ইসিজি থাকা সত্ত্বেও। আর একটা হলো যে এমনি এমনি কিছু হেলদি পিপলের ইসিজি করেছি আমরা, চাকরির আগে বিভিন্ন জায়গায় জমা দিয়েছি না, লোকজন এসেছেন, এর মানে হলো কিছু কার্ডিয়াক ডিজিজ আছে কোনো সিমটম ছাড়াই ভিতরে ভিতরে প্রবলেম ধরা পড়তে পারে, আমরা সেই উদ্দেশ্যেই ইসিজি গুলো করেছি। তাহলে এটা হলো ইনভেস্টিগেশন প্ল্যানিং, এটি হচ্ছে বেসিক। দেখেন, বেসিক মানে বিভিন্ন ওয়েব, হ্যাঁ, এগুলো আমি একদম বিস্তারিত বলবো না এখানে, এগুলোর জন্য আপনারা আরো অ্যাডভান্স, যদি পুরোনো জিনিস ভুলে যান আবার রিফ্রেশ করতে চান, লিংক দিয়ে আছে পিডিএফ এর মধ্যে আরো ডিটেল আলোচনা শোনার জন্য, হ্যাঁ। তো এটা জাস্ট পুরোনো জিনিসটা বলার চেষ্টা করা, এটা আরেকটু সিম্পলিফাইড আর কি, ডায়াগ্রাম কোত্থেকে কোথায় কত ডিস্টেন্স। এখন আমরা ওয়েব ইন্টারভাল জানি, এখানে হয়তো একটা নতুন কথা হবে আপনাদের কাছে, সেটা একটু নক করি। এই যে টিপি সেগমেন্ট, টি এবং পি, কথাটা খেয়াল করেন, পি টি বলেনি, টি এবং পি। তো টিপি বলার অর্থ হলো একটা লিডের টি, পরের লিডের পি। এই এইটাকে যদি আপনি সংযুক্ত করেন, যে লাইনটা হবে এটাই হবে বেজ লাইন। এই বেজ লাইনকে ঘিরে আমরা বলি যে পজিটিভ ডিফ্লেকশন নাকি নেগেটিভ ডিফ্লেকশন। বোঝা আসছে কিনা বলেন তো কথাটা? আবার যদি পিছনে যাই, এটাতে তো হবে না, এটা তো হবে না, এইখানে এটা তো হবে না, এটা তো একটা একটা লিড, আমি পরের কোনো ইসিজিতে গেলে দেখাবো টিপি, বুঝতেই পারবেন। আরেকটা হচ্ছে পয়েন্ট, আমরা জানি যে সেগমেন্ট থাকে, ইন্টারভাল থাকে, ওয়েভ থাকে, পুরা একটা ইসিজি কে কমপ্লেক্স বলা হয়। যেমন 12টা একটু আগে দেখলেন, প্রত্যেকটা এক একটা কমপ্লেক্স। আমরা অনেক সময় বলছি কিউআরএস কমপ্লেক্স, কিন্তু পুরো পি কিউ আর এস টি মিলে একটা কমপ্লেক্স ইসিজির, এরকম আর কি। তো মেইন কমপ্লেক্স আমরা কিউআরএস কেই বুঝি, কিউআরএস কমপ্লেক্স বলা হয় কারণ ইট রিপ্রেজেন্টস দ্য ভেন্ট্রিকুলার অ্যাক্টিভিটিস। আর একটা হলো পয়েন্ট, এটার নাম জে পয়েন্ট, জাংশনাল পয়েন্ট। আপনারা একটু পরেই শুনবেন জাংশনাল পয়েন্ট। তো এই লিস্টটা আপনাদের দিয়ে দেওয়ার অর্থ হলো, মানে একজন জেনারেল ফিজিশিয়ানের সারা পৃথিবী জুড়ে দেখা গিয়েছে কোন কোন ইসিজি বুঝতে হয়। লিস্টটা অনেক বড় এটা মনে হতে পারে, কিন্তু ইস্যুগুলো ছোট, এখানকার অনেক জিনিসই আপনারা জানেন, কিছু কিছু জায়গায় হয়তো অজানা থাকতে পারে, যেমন মিসেলেনিয়াসের মধ্যে যেমন ধরেন রিপোলারাইজেশন, এটাই যে পয়েন্ট বুঝলে রিপোলারাইজেশন বোঝা সম্ভব। তারপরে পেরিকার্ডাইটিস, মেটাবলিক ইস্যুসগুলোর মধ্যে হাইপারক্যালেমিয়া, হাইপোক্যালেমিয়া, হাইপারক্যালসেমিয়া, হাইপোক্যালসেমিয়া, কিউটি প্রলঙ্গেশন ডিউ টু ড্রাগস। তো এই জায়গাটুকু এক্সট্রাঅর্ডিনারি, এটা আলাদা করে নন কার্ডিয়াক ইস্যু হিসাবে জানতে হয়। আচ্ছা, আপনারা সাথে সাথে একটু ইন্টারেক্ট করেন যেটা।
তো কিভাবে আমরা শুরু করব? এই যে প্রথমেই হোল ট্রেসিংটা দেখেই কিন্তু একটা গ্রস জিনিস চোখে পড়ে যাবে। প্রত্যেক ক্ষেত্রেই তাই। আপনি যদি চেস্ট এক্সরে দেখেন, সেখানেও হুট করে চোখে পড়ে গেল কিনা একটা হোল ট্রেসিং অ্যাবনর্মালিটি, এরকম করেই দেখা। তারপরে রিদম দেখা, সাইনাস রিদম নাকি জাংশনাল রিদম অথবা হার্ট ব্লক, এটা বোঝা যেতে পারে। তারপর বক্স হিসাব করে আমরা রেট গুনি, রোলার মেপে মেপেও করা যায়। পিয়ার ইন্টারভাল এত হবে। 0.20 মানে কয়টা স্মল স্কোয়ার, স্মলেস্ট স্কোয়ার? কেউ একজন বলেন। 0.20 মানে স্মলেস্ট স্কোয়ার? পাঁচটা। পাঁচটা, হ্যাঁ। তারপরে স্কিনি, স্কিনি মানে চিকন থাকে, 0.10। 0.10 মানে আড়াই ঘর। এরকম করে করেই মনে রাখতে হয়। আপনি ওখানে তো আর 10 বা সময় গণার সুযোগ নাই, ইসিজি দেখে ওই মিলিমিটার স্কোয়ার এগুলো করতে হয়। আর ব্রড থাকলে বান্ডাল ব্রাঞ্চ ব্লক। আর কিউআরএস কমপ্লেক্সটা হচ্ছে ভেন্ট্রিকুলার। এসটি সেগমেন্ট জানেন, টিপি আপরাইট ফ্ল্যাট ইনভার্টেড। ইন্টারপ্রিটেশন, ওভারঅল ইন্টারপ্রিটেশন নর্মাল অর অ্যাবনর্মাল। এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট, এই যে বললাম ইসিজির মধ্যে লাইফের জন্য ডেঞ্জারাস ইস্যুটা, যেটি হয়তো বা আমরা পাই না, কম পাই, সেটা হচ্ছে রিদম অ্যাবনর্মালিটি। সে রিদম অ্যাবনর্মালিটি ডেঞ্জারাস কিনা এটা আমাদের বুঝতে হয়। তাইলে এবার একটু কেউ বলেন, কোন রিদমটা দেখলে বা থাকলে আমরা বলবো যে ইটস ভেরি ডেঞ্জারাস? একটু বলেন কেউ। ডক্টর কুদ্দুস কি বলবেন? একটু কথা বলা দরকার, ক্লাসটা ইন্টারেক্টিভ থাকলে ভালো লাগবে, শুধু শোনার জন্য না। ডক্টর কুদ্দুস বলবেন? তাহলে ইমতিয়াজ, শাওন। শাওন তো আজকে রেডি ক্লাসের জন্য, ভালো বোঝা যাচ্ছে। সরি, শোনা যাচ্ছে না আমার কথা? হ্যালো? শোনা যায় স্যার, হ্যালো, আমি একটু শোনা গাড়িতে তো স্যার। আচ্ছা আচ্ছা, সরি। ইমতিয়াজ, এই শাওন, ডক্টর শাওন বলে না কেন? এমার্জেন্সিতে বসে কাজ করলে এটি বরং আরো গুরুত্বপূর্ণ। কোন ধরনের মানে ইসিজিতে আমরা চিন্তিত হব, এখনই চিকিৎসা দিব? কেউ বলছেন না? জানা জিনিস তো এটা। ডক্টর আনোয়ার যদি বলেন। স্যার, যদি রিদম মানে ট্যাকিকার্ডিয়াক কোনো মানে অ্যাবনর্মালিটি থাকে, মানে রিদম রেট খুব বেশি থাকে, সেটাকে এবং না, সেটা উল্টাও হতে ঠিক পারে আছে। যখন। সেটার মধ্যে রিদম, রিদম তো না, রেট থেকে যদি বলেন, তাহলে কোন রেট খুব খারাপ মনে হবে? শুধু রেট, তাহলে টু মাচ হাই রেট। টু মাচ হাই রেট এন্ড কিন্তু স্লো তার রেট। চাইতেও কিন্তু তার চাইতেও স্লো রেট মোর ডেঞ্জারাস দেন হাই রেট। যদি আপনি ব্রেডিকার্ডিয়া এমন পান 35-40, এইটা বরং বিপজ্জনক। আসেন এবার রিদমে। শেষ হয়নি তো কথা, ডক্টর আনোয়ার। এখানে আমি দেখিয়েছি কিন্তু রিদম, রেট আলোচনা করার জন্য নয়। পয়েন্টটা হয়েছে রিদম। রিদমের মধ্যে তাইলে একটা কন্ডিশন বলেন, কোন ধরনের অবজারভেশনে রিদম রিলেটেড ডেঞ্জারাস? ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন যদি বুঝতে পারেন, ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া যদি। হোয়াইট কিউআরএস কমপ্লেক্স যদি হয় স্যার। ওয়াইড কিউআরএস তো এটা রিদমের মধ্যে পড়বে। যদি ব্লক থাকে, ইরেগুলার পান, সেটাও তো আবার রিদম ছাড়া রেটের মধ্যেও পড়ে যেতে পারে, কমপ্লিট হার্ট ব্লক। তাহলে রিদম বলতে ভেন্ট্রিকুলার, এটা টেকিকার্ডিয়া রিলেটেড হলো টেকিকার্ডিয়া, ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া। এখানে কিন্তু রিদম অ্যাবনর্মালিটি নাই, কিন্তু রেটের মধ্যে ইসিজি এপিয়ারেন্স আমাকে বলবে যে এটা ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া। এমনি তো রেটের মধ্যে মনে হবে রেট হাই, কিন্তু প্রত্যেকটা কমপ্লেক্স, একটা ইসিজি যে ইসিজি দেখতে পাচ্ছি সেটি আবার অ্যাবনর্মাল, তাই না? রিদমের মধ্যে ইরিগুলারলি ইরিগুলার রিদম হলো সবচেয়ে চিন্তিত হওয়ার মতো। সেটি কি কমনেস্ট রিদম অ্যাবনর্মালিটি? এট্রিয়াল ফিব্রিলেশন। এবং এটা নিয়ে ইসিজিতে বেশি পড়তে হয় অ্যাবনর্মালিটি। যাক, যে রেট রিদমটাই বড় ইস্যু। এই ইসিজিতে দেখে কোনো অ্যাবনর্মালিটি গ্রসলি চোখে পড়ে, আপনাদের এবার কথা বলতেই হবে, নাহলে আজকের এই ক্লাসের কোনো দাম নাই, দরকারও নাই। আমি স্লাইড দেখাবো, আপনারা মানে ইন্টারেক্ট বা
ইয়ে করবেন, রেসপন্ড করবেন। এই ইসিজিটা দেখে বলেন, সবাই চেষ্টা করেন তো। একদম ওই কি বলে না, পণ্ডিতের মতো দেখা লাগবে না, এমনি চোখে দেখে বলে বলে ফেলেন যে কোনো গ্রস অ্যাবনর্মালিটি চোখে পড়ে কিনা। জি না স্যার। জি না। না স্যার। না, তাহলে এটা নর্মাল ইসিজি। তো এইভাবে আমরা অভ্যস্ত হব, হ্যাঁ। আর রোগী তো আমার সামনেই থাকে। তো রেট রিদম ডিস্টারবেন্স রিলেটেড যদি আলোচনা করি, আমাদের মূলত রিদম রিলেটেড হল লিড টু এবং V1, এটাতেই লিড রিদম এবং রেট রিলেটেড প্রবলেম আমরা প্রথমেই দেখার চেষ্টা করব। যেমন লিড টু V1, এখানে দেখতে পাচ্ছেন এটা সাইনাস ওয়েভ এভাবে এভাবে যাচ্ছে। একটোপিক মানে যেটা ওই সিকোয়েন্স মেনটেন করে না, আপনারা জানেন। যেহেতু পিডিএফ দিয়েছি, আমি এখানে একদম বেশি কথা বলতে চাইবো না। তো এটা একটোপিক হলো, এটার মরফোলজি, এটার পজিশন ঠিক নাই। বুঝলো? সেই জন্য এটা হলো সাইনাস। মানে একটোপিক বলতে এই সাইনোএট্রিয়াল নোড থেকে ইম্পালস জেনারেশন না হয়ে এট্রিয়ামের মাসলের অন্য কোনো জায়গা থেকে এটা তৈরি হয়েছে। ইট ক্যান বি হেলদি হার্ট, এটা হলো ক্লিনিক্যাল ক্লু। হেলদি হার্টও এরকম থাকতে পারে, এবং সেটা ইউজুয়ালি প্রি ম্যাচিউর। প্রি ম্যাচিউর। সো প্রি ম্যাচিউর কেন বলে, সেটি হচ্ছে রেটের হিসাব অনুযায়ী যেই পজিশনে হওয়ার কথা, টাইমের হিসাবে আর কি, সেটা আগে হয়ে গেলেই বলা হয় প্রি ম্যাচিউর। তাহলে এখানে দেখেন এটি, এটা এটা এখান থেকে স্কেল দিয়ে মাপতে হবে আসলে, হ্যাঁ, মাপতে হবে। আমার কথা না বুঝলে জিজ্ঞেস করবেন। এই ছবিতে প্রিমেচিউর ব্যাখ্যা করা আরো সহজ। এবং যখন আমরা কিউআরএস এর প্রিমেচিউরিটি বলি, তাহলে আমরা বলি প্রিমেচিউর ভেন্ট্রিকুলার কমপ্লেক্স। তো দেখেন এখানে অ্যারো দিয়ে দেখানো হয়েছে, এই এই যে কিউআরএস, কিউআরএস, এখানে কিউআরএস। তো এটা যদি আপনি এমনি দেখেন, এই কিউআরএসটা এই অ্যারো বরাবর হওয়ার কথা ছিল, সেকেন্ড কিউআরএস, এটা তার আগে হয়ে গিয়েছে। এই জন্য এটার নাম প্রিমেচিউর। এটা অ্যাবনর্মাল কেন, এটা ওয়াইড। এটা ভেন্ট্রিকুলার বলছি কেন, এটা কিউআরএস রিপ্রেজেন্ট করে। তাহলে পুরো জিনিসটার নাম হলো প্রিমেচিউর ভেন্ট্রিকুলার কমপ্লেক্স। এটি চিনতে পারা গুরুত্বপূর্ণ। এখন এখানে বাইজেমিনি ট্রাইজেমিনি আছে, আপনারা দেখে থাকবেন। যখন এই যে এখানে কোনটা অ্যাবনর্মাল এটা বোঝাও তো মুশকিল। খেয়াল করেন, এগুলো উঁচু উঁচু পিলার, এগুলো ছোট ছোট পিলার। এই পিলারের মধ্যে কোনটা নর্মাল পিলার, কোনটা অ্যাবনর্মাল পিলার, একটু বলবেন তো। এই যে এই দুইটার মধ্যে কোনটা নর্মাল, এটি যদি ফার্স্ট এটা সেকেন্ড হয়, প্রথমটা নর্মাল, দ্বিতীয়টা তো abnormal। কেন দ্বিতীয়টা অ্যাবনর্মাল বললেন? স্যার দ্বিতীয়টাতে স্যার যদি প্রথমটাতে মানে ইয়েগুলো রিফ্লেকশন গুলো স্যার নর্মাল মনে আছে, আর মানে দ্বিতীয়টাতে নর্মাল নর্মাল এপিয়ারেন্স যেভাবে থাকার সেভাবে আছে। আর জি স্যার দ্বিতীয়টাতে একটু ওয়াইড কিউআরএস, আবার এখানে টি ডিপ্রেশন আছে। ডি ডিফ্লেকশন আছে, জি স্যার। আরো আরো যুক্তি দেওয়া যেতে পারে, যখন প্রি মেচিউর হয় সেটা তার এক্সপেক্টেড টাইমের আগেই তৈরি হয়। জি স্যার। তো এখন আমি যদি বলি যে এটাও নর্মাল এটাও নর্মাল, মাঝখানেরটা অ্যাবনর্মাল, তো মাঝখানের তো এক্সপেক্টেড টাইমের আগেও হয়নি, এটা তো পরে হয়েছে। এইটা জি আমার স্যার। কার্সর ফলো করলে বুঝবেন। কাজে এটা প্রিমেচিউর কমপ্লেক্সের আওতায় এটা পড়বে না। আবার আমি যদি এটা নর্মাল মনে করি, তাহলে মাঝখানেরটা এক্সপেক্টেড টাইমের আগে হয়েছে না, খুব চমৎকার, বোঝাই যায়। জি স্যার। জি স্যার। তো এই জন্য এটা প্রিমেচিউর কমপ্লেক্স। তো একটার পর একটা যখন হয়, তখন তার নাম বাইজেমিনি। প্রতি দুইটার মধ্যে একটা করে অ্যাবনর্মাল এরকম ফলো করছে। তো এই যেমন ট্রাইজেমিনি, প্রতি তিনটার মধ্যে একটা থার্ড ওয়ান ইজ অ্যাবনর্মাল, তার মানে ট্রাইজেমিনি। এখন এই দুইটার মধ্যে যদি কম্পেয়ার করি, হার্টের হেলথের জন্য কোনটা মোর ডেঞ্জারাস হবে, খারাপ হবে কোনটা, বাইজেমিনি নাকি ট্রাইজেমিনি? বলার চেষ্টা করেন। বাইজেমিনি স্যার। বাইজেমিনি। কেন বাইজেমিনিকে বলছেন?
স্যার এটা ফ্রিকোয়েন্সি অফ অ্যাবনর্মাল কমপ্লেক্স বেশি স্যার এই জন্য। বেশি, এবং যে কোনো সময় দেখা যাবে মাঝখানে নর্মালটা হারিয়ে গিয়েছে, একটার পর একটা ভেন্ট্রিকুলার একটোপিক হয়ে যাচ্ছে, হুম, এটাই বুদ্ধি। এবং একটার পর একটা এরকম ভেন্ট্রিকুলার কমপ্লেক্স যদি রেট বেশি হয় তার নামই হয়ে যায় ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া। হুম, তার মানে যখন একটার পর একটা ভেন্ট্রিকুলার এরকম প্রিমেচিউর কমপ্লেক্স তিনটার বেশি হয়ে যায়, তিনটা বা তিনটার বেশি, তার নামই হয় ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া। তো সেই ক্ষেত্রে টেকিকার্ডিয়া ফুলফিলড হতে হবে, মানে রেট 100-এর বেশি হতে হবে। এই প্রশ্ন, ওই একটোপিক রিলেটেড উত্তর খুঁজেন। এখানে কিসের একটোপিক আছে? মানে এট্রিয়াল একটোপিক না ভেন্ট্রিকুলার একটোপিক, আগে একটু বলেন। তাহলে এগুলো খোঁজার জায়গা হচ্ছে, বলেছি তো, লিড টু এবং V1। তো লিড টুতে আগে দেখেন, এটা লং লিড টু করা হয়েছে না, এই জন্যই দেখা লম্বা করে দিয়েছে, যে রেট রিদম বোঝার জন্য। তাহলে লিড টুতে এট্রিয়াম মানে পি ওয়েভ আর ভেন্ট্রিকল মানে কিউআরএস। তো কোনটাতে অসুবিধা আছে, এবং সেটা কি কোনো একটোপিক বা প্রি ম্যাচিউরলি আছে কিনা কোথাও দেখেন। বোঝা যায়? আপনি পি ওয়েভ আবিষ্কার করেন, জি স্যার, অ্যাবনর্মাল পি ওয়েভ আছে কি? অ্যাবনর্মাল পি ওয়েভ স্যার আচ্ছা স্যার। অ্যাবনর্মাল পি ওয়েভ, এবং সেই অ্যাবনর্মাল পি ওয়েভওয়ালা কমপ্লেক্সটা কি প্রি ম্যাচিউর পজিশনে আছে? তাইলে দুই পাশে দুইটা হুম, নর্মাল কিউআরএস এর সাথে মিলান, আছে? যেমন ধরেন এইটা এবং এইটা, আমি দাগ দিয়ে দিচ্ছি, এই যে এইটা, এইটা, এটা দুইটা নর্মাল। এখন এই নর্মালের মাঝখানে যেটা আছে এটা প্রিমেচিউর পজিশন না? জি স্যার। এবং সেই প্রিমেচিউর পজিশনের পি ওয়েভ কি নর্মাল পি ওয়েভ? না স্যার। না। তাই যদি হয়, তাহলে এটাই হলো প্রিমেচিউর কমপ্লেক্স। এখন প্রিমেচিউর কমপ্লেক্সটা কি এট্রিয়াল বলবো না ভেন্ট্রিকুলার বলবো? যেহেতু পি ওয়েভ অ্যাবনর্মাল, এটা আমরা বলবো অ্যাট্রিয়াল। এট্রিয়াল। এই শেষ। এটাতে আবিষ্কার করেন তো লং লিড টুতে, যে কোনো অ্যাবনর্মাল, মানে এট্রিয়াল কমপ্লেক্স অ্যাবনর্মাল না ভেন্ট্রিকুলার অ্যাবনর্মাল? স্যার এখানে ভেন্ট্রিকুলার অ্যাবনর্মালিটি। এইখানে ভেন্ট্রিকুলার অ্যাবনর্মালিটি, এই যে এখানে আছে, এবং প্রত্যেক লিড যেহেতু চ্যানেল 6 চ্যানেল ইসিজি, প্রত্যেক মানে লিডের মধ্যেই অ্যাবনর্মালিটি ধরা পড়বেই। এই যে উপর দিকে নিচের দিকে তাকালে 6টার মধ্যেই দেখা যাচ্ছে ভেন্ট্রিকুলার কমপ্লেক্স ওয়াইড। তার মানে প্রিমেচিউর ভেন্ট্রিকুলার কমপ্লেক্সগুলো ওয়াইড হয়, তার একটা টি ওয়েভও থাকে, এবং এটার পজিশন হিসাব করলে স্কেল দিয়ে মাপলে দেখবেন এটা প্রি ম্যাচিউর পজিশনে আছে। তাহলে এটা ভেন্ট্রিকুলার কমপ্লেক্স। এই যে এটা হলো এট্রিয়াল কমপ্লেক্স, ভেন্ট্রিকুলার কমপ্লেক্স। দেখ এখানে আর বেশি না থাকি, সুপ্রাভেন্ট্রিকুলার শব্দের সাথে পরিচিত হই। সুপ্রাভেন্ট্রিকুলার মানে স্টিমুলাস ভেন্ট্রিকুলার উপর থেকে আসে, তাই জন্য টেকিকার্ডিয়া। এখানে রেট কত হবে বলেন দেখি? নিয়ার অ্যাবাউট 150 হবে, 150। 150-150-র উপরে। 150 হবে, 150 হবে, 150 হবে। 150 মতো হবে। তো সাধারণত সুপ্রাভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া এই এইরকমই 150 বা তার চাইতে বেশি হয়। এটার সাথে কনফিউশন হবে সাইনাস টেকিকার্ডিয়া। তো এটাকে সুপ্রাভেন্ট্রিকুলার বলা হলো, সাইনাস বলা হলো না কেন? প্রথমত একটু রেট বেশি, 140-এর বেশি। আর একটা কি বলা যেতে পারে? স্যার এটাতে পি ওয়েভ দেখা যাচ্ছে পি না। ওয়েভ দেখা যাচ্ছে না, বা দেখা গেলেও পি ওয়েভ তার পজিশনে থাকে না, হুম, আগে পরে আগে পরে হয়ে যায়, কেমন? এবং হুম। কিউআরএস, এটাকে ভেন্ট্রিকুলার বলা হলো না কেন? স্যার কিউআরএস নর্মাল আছে, কিউআরএস নর্মাল না, মানে কিউআরএস ওয়াইড হয়নি, ওয়াইড হয়নি, রাইট। এভাবে বলাই ভালো। কিউআরএস ওয়াইড হয়নি, এই জন্যই এটা। তা এখন যখন কিউআরএস ওয়াইড হবে,
এটা হয়ে যাবে ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া। ঠিক আছে এবার? আর ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া মানে এক একটা কমপ্লেক্স আসলে এক একটা প্রিমেচিউর ভেন্ট্রিকুলার কমপ্লেক্স। তো একসাথে যদি এরকম মোর দেন 100 বিট পার মিনিট রেট হয়ে যায় তখন তার নামই ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া। আচ্ছা, ট্রিটমেন্ট ট্রিটমেন্ট তো আপনারা পড়ার ব্যাপার। এই ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়ার অতিরিক্ত ফিচারটা কি? ডান দিকে দেখেন, এটা ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া, এগুলো ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া, কিন্তু এটার সাথে এটার পার্থক্য হলো এর হাইট গুলো সাজানো আছে, এক সেম লাইনে আছে, এটার গুলা সেম লাইনে নাই। তাই না? খেয়াল করছেন? জি স্যার। ওই যে বিয়ে বাড়ির ইয়ের মতো ফিতা টাঙায় যে, ওই ফিতাগুলোর মতো পার্টি স্ট্রিমার বলে না, এগুলো পার্টি স্ট্রিমার, এরকম ফিতার মতো দেখতে। এই অ্যাপিয়ারেন্স মানে টর্সা ডি পোয়া, এটা আরেকটা মানে এই ভিটির মধ্যে বেশি খারাপ কন্ডিশন হচ্ছে এটি। এই কথাগুলাই বলতে চেয়েছি যে রিদম অ্যাবনর্মালিটির মধ্যে বা রেট অ্যাবনর্মালিটির মধ্যে এই ধরনের ইসিজি আমার চোখে পড়ে যায় কিনা, তাহলে আমি ইমিডিয়েট যেন একটা অ্যাকশন নিতে পারি বা পৌঁছাই দিতে পারি রোগীকে জায়গা মতো, এটি যেন বোঝা যায় আর কি। এখন ঠিক একটু আগে যখন আমরা ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন বলি নাই, ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া পড়েছি, ঠিক এট্রিয়াল টেকিকার্ডিয়ার মধ্যেও যেখানে এট্রিয়াল ওয়েভগুলো অ্যাবনর্মাল, এই জন্য এট্রিয়াল বলছি, কিন্তু এটা টেকিকার্ডিয়ার ডেফিনেশন ফুলফিল করতে হবে, নাহলে তো টেকিকার্ডিয়া রিলেটেড অ্যাবনর্মালিটি বলতে পারি না। রেটটা হতে হবে 100-এর বেশি ইন জেনারেল। তো এই অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, শব্দটা ফিব্রিলেশন, ফিব্রিলেশনের অর্থ হচ্ছে যা একটু নড়াচড়া করে, সামান্য নড়াচড়া করা, বেশি না। ঠিক পিওএফগুলো যেন অনেক নড়াচড়া করছে, অনেক নড়াচড়া করছে, এটা করতে যেয়ে এট্রিয়ামের কন্ডাকশন যেহেতু ভেন্ট্রিকুলে আসতে পারে না, এই জন্য ভেন্ট্রিকুলো ইরিগুলারলি কন্ট্যাক্ট করে, এই জন্য ইরিগুলার পালস পাওয়া যায়, ইরিগুলার ইসিজিও পাওয়া যায়। অনেক সময় দেখা যাবে যে এট্রিয়ামের অ্যাবনর্মালিটি বোঝাও যায় না, মানে এত ছোটখাটো থাকে, অথবা কেমন জানি ইসিজি মেশিনের কারণে পি ওয়েবের অ্যাবনর্মালিটি ভালো চোখে পড়ে না, অথবা রেট যখন অনেক বেশি হয়ে যাবে পি ওয়েব দেখাই যাচ্ছে না, তখন শুধু ভেন্ট্রিকুলার রেটটা দেখা যায়। তাইলে আমি আবার পিছনে যাই, এই ছবিটা মনে রাখেন, আবার পিছনে যাই বিশেষ কারণে, এই এর আগেরটাতে, এই যে এটাতে, এখানে দেখেন তো, এখানে কি পি ওয়েব দেখা যায়? কথা বলছেন না তো আপনারা জি না স্যার। তাহলে? পি ওয়েব দেখা যাচ্ছে না, তো এটা কি এট্রিয়াল ফিব্রিলেশন? আমি বললাম তো একটু আগে, এট্রিয়াল ফিব্রিলেশনে যখন রেট বেশি হবে, রেট তো 300-400 এট্রিয়াল রেট হয়, ভেন্ট্রিকুলার রেটও 200 হতে পারে, তখন দেখা যাবে যে কিছুই দেখা যাচ্ছে না, শুধু ভেন্ট্রিকল দেখা যাচ্ছে, কিউআরএস দেখা যাচ্ছে। তখন আপনি এটা এসভিটি না এট্রিয়াল ফিব্রিলেশন বলবেন কিভাবে? দুটাতে কিন্তু ন্যারো কিউআরএস, যেহেতু এগুলো সুপ্রাভেন্ট্রিকুলার অ্যাবনর্মালিটি, স্যার কিউআরএস কিন্তু স্যার নর্মাল। এখানে স্যার এই যে মানে কিউআরএস কমপ্লেক্স যেগুলো আছে এগুলো রেগুলার আছে স্যার, ভেরি মানে রাইট, আসলে ভেরি রাইট, ভেরি রাইট, এগুলা রেগুলার, কিন্তু অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে ইরেগুলার। এটি irregular। হচ্ছে মূল বিষয়, মনে রাখবেন। আপনি পি ওয়েভ দেখে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন সবসময় আবিষ্কার করতে পারবেন না, যদিও আমরা বলি যে ফিব্রিলেটরি পি ওয়েভ, কিন্তু রেট যখন অত্যন্ত বেশি হবে পারবেন না। আর রেট বেশি থাকুক না থাকুক, আপনাকে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বলতে গেলে এই কিউআরএস কমপ্লেক্সের ইরেগুলার নেচারটাই আবিষ্কার করতে হবে। এবার আসেন নিচে, তো এখানে তো পি ওয়েভ মাঝে বেশি বেশি আছে, তাই না? এর নিচেরটা কি হবে? এটা কি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হবে? না, এটা হবে অ্যাট্রিয়াল ফ্লাটার। প্লট। যেহেতু স টুথ অ্যাপিয়ারেন্স, আর কিন্তু ইরেগুলার নাই, লক্ষ্য করেন, তাই না? এটা নর্মাল রেগুলার, শুধুমাত্র পি ওয়েভের অ্যাপিয়ারেন্স দেখেই আমরা ফ্লাটার বলি, এই বাস্তবতা। এটার মতো ফিব্রিলেশন মনে হচ্ছে না, আবার এই আর ইরেগুলারও না। এটি হচ্ছে ফ্লাটার এবং ফিব্রিলেশনের পার্থক্য। দুটারই কনসিকোয়েন্স কিন্তু খারাপ। এই ফ্লাটারটাই হয়তোবা কিছুদিন পরে বা কিছুক্ষণ পরে ফিব্রিলেশনের মধ্যে চলে যেতে পারে, এই জন্য ফ্লাটারকেও আমাদেরকে সিরিয়াসলি ডিল করতে হয় আর কি। এখানে কি দেখা যায় দেখেন,
এই শেষের দিকের অংশটা দেখলে কি মনে হয়? এটা কি এট্রিয়াল না ভেন্ট্রিকুলার? ভেন্ট্রিকুলার্স। এটা ভেন্ট্রিকুলার। কি টেকিকার্ডিয়া, টর্সাডিপোয়া না ফিব্রিলেশন? স্যার, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। এইটা ফিব্রিলেশন মনে হয় যখন এটা মানে ছোট হয়ে আসে ওয়েভগুলো, তখন এটা ফিব্রিলেশন। তার আগেরটা কি? ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া। বুঝতে পারছেন? এই মাঝখানেটা ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া। এই ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া যদি বলি, সেটা তো এই মাথা হাইট গুলো অ্যাবনর্মাল, তাহলে এটা কোন ধরনের ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া? টর্সা ডিপোয়া। আপনারা হয়তো টর্সা ডিপয়েন্টিস বলেন বা যেটাই বলেন, এটা যতটুকু শুদ্ধ আমি চেষ্টা করছি বলার জন্য, টর্সা ডিপোয়া। এই হচ্ছে পার্টি স্ট্রিমারের মতো দেখতে। এই টর্সা ডিপোয়াই কিন্তু আলটিমেটলি হঠাৎ করে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন হয়ে যায়। তাহলে এই রিদমগুলো আমাদের আসলে ইমার্জেন্সিতে অন্তত পক্ষে যারা বসে কাজ করছেন তাদের বুঝতে হবে, এবং সাথে সাথে রোগীর চিকিৎসা শুরু করা। আপনি পারেন না পারেন মানে আপনাকে ওভাবে রোগীর সাথে আলাপ, অ্যাটেন্ডেন্টের সাথে কথা বলা আপনারও বুঝে নেওয়া দরকার। এই পেশেন্টের তাহলে ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া বা ফিব্রিলেশন যে ঘটে গেল, তার কারণ কি? মানে কোন ইটিওলজি? এমনি এমনি হয়ে গেল? স্যার, এটা ওই যে আগের যে অংশটুকু আছে স্যার, প্রথম হ্যাঁ, দিকের যেটাতে, হ্যাঁ, ওটাতে হ্যাঁ। একটা স্যার ক্লু আছে, এখানে স্টিলিভেশন দেখা যাচ্ছে এসটি স্যার। এলিভেশন আছে, তাহলে মায়োকার্ডিয়াল ইনফেকশনের ইমিডিয়েট কমপ্লিকেশন হচ্ছে এরিথমিয়া। Yes, এটা খুব চমৎকার ইসিজি, একটা ইসিজিতেই সব দেখতে পাচ্ছেন। স্যার। এখন মনিটরে দিলে সেটা ভালো, সব সময় দেখা যায়, কিন্তু আপনার ইমার্জেন্সি রুমে দিলে ইমিডিয়েটলি এটা চোখে নাও পড়তে পারে। কিন্তু আমাদের খারাপ জিনিসটা এক্সপেক্ট করতে হবে যে কারো যদি এরকম এমআই হয়, ইমিডিয়েটলি তার এরিথমিয়াও হয়ে যেতে পারে। এই হচ্ছে সেই লিস্ট সবচেয়ে খারাপ রিদম, যেগুলো মোটামুটি লাইফের জন্য, জীবনের জন্য বিপজ্জনক। এই মোটামুটি এই কয়েকটা লিস্ট আমি করে দিলাম, এগুলো আপনাদেরকে এই তিনটা পর্যন্ত দেখিয়ে ফেলেছি এর মধ্যে। বাকিগুলোতে আসি। এটা বলে পালসলেস ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, যেখানে পালস নাই অথচ হার্টে ইসিজি চলছে, আপনি তো বলতে পারছেন না। এরকম কন্ডিশনের কারণগুলো আছে, জানতে হবে আমাদেরকে। এভাবে দেখিয়ে দেওয়া হয়েছে, আপনি নিজের মতো করে মুখস্থ করবেন। এর অর্থ হলো, এরকম যদি পালসলেস ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি পাওয়া যায়, তাহলে আমাদেরকে ইমার্জেন্সি চিকিৎসা দিব, এবং কারেক্টেবল কিছু কজ আছে, এর মধ্যে রোগী ভালো হয়ে যেতে পারে। এই বুদ্ধিটা মাথায় থাকলে আমরা এই পালসলেস ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হ্যান্ডেল করতে পারি। এই যে বিভিন্ন নিউমোনিক দেওয়া হয়েছে আর কি, 6H, তারপরে 6T, এগুলো সব কারণ। তারপরে ডায়াবেটিক ক্র্যাশিং উইথ এ ওয়াইড কিউআরএস, মানে এগুলা মনে রাখার জন্য কতগুলো কন্ডিশন দেওয়া হয়েছে। এই ইসিজিটা দেখেন নিচের দিকে, একেবারে টার্মিনালি রেট কমতে কমতে এত কমে গিয়েছে যে মাত্র 20টা বিট পার মিনিটে চলে গেছে। মানে আপনি রিসাসিটেট করেন, সিপিআর দেন, যাই করেন না কেন, আনফর্চুনেটলি পেশেন্ট ইজ গোয়িং টু ডাই। এর শেষ মুহূর্তে এরকমই হয়। এরকম যদি হঠাৎ করে ইসিজি পাওয়া যায়, এটাকে বলে অ্যাগোনাল রিদম। এটা হয়তো চোখে পড়বেও না, আমরা ইনসিডেন্টালি পড়ে যেতে পারে আর কি। আমরা যখন ডেথ ডিক্লেয়ার করার জন্য ইসিজি করি না, হয়তো দেখা যাবে যে এখনো পেশেন্ট মারা যাননি, ইসিজিটা এরকম রয়ে গেছে, মারা হয়তো যাচ্ছেন আর কি। এমনও পেতে পারেন। জাস্ট পরিচয় করানোর জন্য, শব্দটা কম পরিচিত বলে আমার মনে হচ্ছিল। এটা বলে অ্যাগোনাল রিদম, এটাও ডেঞ্জারাস ইসিজি। তাহলে রেট রিদম নিয়ে আমার কথা এখানে শেষ, এবং আমি একটু সময় বেশি নিলাম ইন্ট্রোডাকশন সহ। বাকিটা আপনারা পিডিএফ দেখেছেন, আমার সাথে সাথে শুধু স্লাইডগুলো দেখে আমাকে প্রশ্ন করেন কোনোটা যদি না বুঝে থাকেন। কিউআরএস দেখে দেখে আমরা বলেছি, এগুলো হচ্ছে টেরিটরি, আপনি জানেন। প্যাথোলজিক্যাল কিউ দেখানো হয়েছে, এবং কোনটার মেজারমেন্ট এগুলো দিয়ে দেওয়া হয়েছে। একিউট এমআই মানে, ইসিজি দেখে যদি একিউট এমআই বলতে হয়, তাহলে আমাদেরকে এসটি এলিভেশন দেখতে হয়, ইমিডিয়েট চেঞ্জ। আর
ইট ইজ ফলোড বাই প্যাথোলজিক্যাল কিউ। ইন্টারেস্টিং হলো এমআই হয়ে গেল কিন্তু ইসিজি চেঞ্জ হলো না। কিভাবে প্রমাণ করবেন? তাড়াতাড়ি বলেন না, তাহলে তো সময় আপনাদের বেশি নাই, 90 মিনিট টোটাল টাইম। ইসিজি নর্মাল, চেস্ট পেইন আছে এবং আসলে এমআই। তা আপনি তো, আমি ভুল করব? ওদেরকে ইয়েটা দিয়ে তখনই নাই করতে দিতে। ট্রপনিন নাই, এমার্জেন্সি থেকে ট্রপনিন নাই করতে দিলে কতক্ষণ লাগতে পারে? 1 ঘন্টা রিপোর্ট? স্যার। হ্যাঁ, 1 ঘন্টা। 1 ঘন্টা। হ্যাঁ, এটা আপনাকে এনশিওর করা নিজেরই কাজ। 1 ঘন্টা তো মিনিমাম লাগবে। ল্যাবে যাবে, লোকে ধরবে, ওয়ার্ড বয় ডাকবেন। এই জন্যে আমাদের আগের আলোচনায় বলেছি না, পয়েন্ট অফ কেয়ার ট্রপোনিন, এটা আপনার চেম্বারের পাশেই থাকবে। যদি পয়সা থাকে অ্যারেঞ্জমেন্ট করা যায়, এটা দিয়েও একটা আইডিয়া কিন্তু পাওয়া যায়। সেটি কত মিনিট লাগতে পারে মনে আছে কিনা? গতদিন বলেছিলাম, ইন্টারেস্টিং কথা তো, মনে থাকার কথা। 15 মিনিট, 15 থেকে ম্যাক্সিমাম 20 মিনিট। তাহলে আপনাকে লেবে না পাঠিয়েও আপনি একটা আইডিয়া নিয়ে নিতে পারেন। যদিও কোয়ালিটির দিক দিয়ে এই পয়েন্ট অফ কেয়ার টেস্টের তুলনায় ল্যাবের টেস্টটা বেটার, তবুও তো একটা ধারণা পাওয়া যাবে, আপনি একটা মনের জায়গায় স্থির করতে পারবেন। এটি হচ্ছে। আর রেসিপ্রোকাল চেঞ্জটা কি আমি পরের ইসিজিতে দেখাই, যে আলোচনাটা আমি মনে করি যে জানা দরকার। যখন ইনফেরিয়র লিডে দেখেন যে এসটি এলিভেশন, তাহলে এটা ইনফেরিয়র এমআই আমরা বলছি। এই মুহূর্তে যদি এমআই ঘটে থাকে তাহলে তার অপোজিট লিডগুলো এসটি ডিপ্রেশন দেখায়। দেখা যাচ্ছে কিনা দেখে বলেন তো। অপোজিট লিড বলতে এন্টেরিয়র লিড, ওই যে চেস্ট লিডে দেখেন বি1, বি2, বি3, বি4, এখানে কি কোথাও এসটি ডিপ্রেশন কিছুটা হলেও আছে মনে হয়? একটু কথা বলবেন কি, না হলে তো ইসিজি ক্লাসটা মানে ইফেক্টিভ হয় না। স্যার লিড 2 3 তে তো স্টিলিভেশন দেখাচ্ছে স্যার। তাহলে আর অপোজিট লিড চেস্ট লিড দেখেন বি1, বি2, বি3, V1 এখানে কি V2 এসটি তে এসটি ডিপ্রেশন আছে? ডিপ্রেশন আছে আছে। স্যার। লিড টু তে জি একটু স্যার, ভালো দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। V2 তে জি স্যার। হ্যাঁ, থ্রিতেও একটু আছে। তাহলে জি স্যার। আমাদের ইস্কেমিয়াটা কি এই ভি2, ভি3 এই এরিয়াতে ইস্কেমিক প্রবলেম নাকি ইনফেরিয়রে প্রবলেম? স্যার ইনফেরিয়র প্রবলেম। তাহলে ভি2, 3 তে যে ডিপ্রেশন, এটা তো সাধারণত আমরা ইস্কেমিয়া বুঝি, তাহলে কেন? স্যার যেহেতু লিড 2 3 তে অলরেডি ইলিভেশন হয়ে গেছে, হ্যাঁ, এখন এটাই মেইন ডায়াগনোসিস ধরতে হবে। আর ওই তা V2 ধরলেন। V3 এটা দাঁড়ানো ধরবেন না, কিন্তু এর যে চেঞ্জটা হলো এটা তো আসলে ইস্কেমিয়ারও চেঞ্জ হতে পারে এন্টেরিয়র ওয়ালে। বাকিরা স্যার ওই কথাই যে বলছেন না, বাকিরা কথাই বলছেন না কেন? এইটাই হচ্ছে ইসিজির মানে ভাষা। ইসিজির ভাষা হলো যখন এক পাশের লিডে উপরের দিকে উঠে যাবে, আরেক পাশের লিড নিচের দিকে নেমে যাবে, মানে ওই অংশটা নিচের দিকে নেমে যাবে। কথা বলতে থাকেন আমার সাথে একটু, আনোয়ার। মাইকটা বন্ধ করিয়েন না, তাইলে আমার আলোচনা আসলে ভালো লাগে না। জি স্যার, জি স্যার। আমরা যেমন আয়নার দিকে দাঁড়িয়ে পিছনের দিকে যায়, আয়নার ছবিটা কোন দিকে যায়? অপোজিট। সেও পিছে যায়, জি স্যার, অপোজিটে যায় না? জি স্যার। তো এই ঘটনাটাকে এজন্য বলা যায় মিরর ইফেক্ট। মিরর ইফেক্ট, এটার নামে রেসিপ্রোকাল চেঞ্জ। ঠিক আছে, আর বলবো না, আপনি বুঝে নেবেন। তাহলে আমি এই 2, 3টা ইচ্ছে করে ঢেকে দিলাম বিসিজিতে। এখন একটা কুইজের মতো ভাবেন, রোগীর টিপিক্যাল চেস্ট পেইন কেমন? জি জি স্যার। টিপিক্যাল বলতে মায়োকার্ডিয়াল ইনফেকশনের মতোই চেস্ট পেইন, ব্যাকগ্রাউন্ড ডায়াবেটিস, হাইপারটেনশন। তো 2, 3 না দেখে শুধু রেসিপ্রোকাল চেঞ্জ দেখেই এমআই বলা যাবে? সম্ভাবনা আছে, বলা যেতে পারে। না, খেয়াল করেন। আই না স্যার, যে ইসকেমিক চেঞ্জের না না, কথা বলছেন। ইস্কেমিয়া আমরা এমআই যদি যদি ক্লিনিক্যালি বলি, তাহলে আমার তো ডায়াগনোসিস, প্রবাবল ডায়াগনোসিস এমআই।
জি স্যার। তা আমি 2 3 4 2 3-তে, এই যে 2 3-তে এসটি এলিভেশন আমি ঢেকে দিলাম, এটা শুধু লার্নিং পারপাসে বলছি আসলে, হ্যাঁ। জি স্যার। কোনো কারণে যদি ইসিজিতে এটা শো না করে, এই সিচুয়েশন একটু পরে আপনাদের দেখাবো। 2 3 এটা ইনফেরিয়র এরিয়া, আমি না দেখেও V2 V3-তে এসটি ডিপ্রেশন দেখে বলতে পারি যে এই রোগীর ইনফিরিয়র এমআই হয়ে যাচ্ছে সম্ভাবনা, যেহেতু মিরর ইমেজ হওয়ার চান্সেস। চান্স আছে। এটাই তো ঘটলো না আগেরটার সাথে যদি মিলাই? জি স্যার। আচ্ছা আচ্ছা, এটা বলার একটা অন্য উদ্দেশ্য আছে, একটু পরে বুঝবেন। দেখেন, ঠিক উল্টাভাবে যদি V2 V3-তে এসটি এলিভেশন V5, এটা এন্টেরিয়র এমআই না? জি স্যার। এবং ইনফিরিয়র 2 3 দেখেন, ডিপ্রেশন আছে না? আচ্ছা স্যার। তাহলে আমার ডায়াগনোসিস এমআই বলবো নাকি ইনফিরিয়র ইসকেমিয়া আছে একসাথে, এটাও না বলবো? স্যার, এটা অ্যান্টেরিয়র এমআই বলতে হবে। এটা এন্টেরিয়র এমআই। 2 3 বিএফটাকে আমরা বলবো রেসিপ্রোকাল চেঞ্জ, রেসিপি। এটাই মিরর ইফেক্ট। তাহলে জি স্যার। আমাদের লিডগুলো হার্টের ইনফেরিয়র সারফেস, এন্টেরিয়র সারফেস, ল্যাটেরাল সারফেস, এগুলা তো ডিটেক্ট করে, করে না? হয় করে কি? স্যার। করে। জি স্যার। তাহলে এই 12টা লিডের মধ্যে আমি যদি প্রশ্ন করি, পোস্টেরিয়র সারফেসের দিকে যদি এমআই হয়, এখানে এমন কোনো লিড আছে যেটা বলে এরকম টেলিভিশন দিয়ে? বলে না। না স্যার, একটু বলেন স্যার। বলে না, পোস্টেরিয়র এমআইটা বলে না। আচ্ছা, যাক, এটা আগের আলোচনা আপনারা বুঝে ফেলেছেন, হ্যাঁ। এই যে এই এন্টেরিয়র এসটি এলিভেশন না দেখেও ইনফেরিয়র লিডের এসটি ডিপ্রেশন দেখে একটা এমআই সাসপেক্ট আপনি করতে পারলেন। তাহলে আমরা কি দেখে সাসপেক্ট করলাম? রেসিপ্রোকাল চেঞ্জটা দেখে সাসপেক্ট করলাম। সেই রেসিপ্রোকাল চেঞ্জটা কি? এসটি ডিপ্রেশন, ঠিক তো? জি স্যার। এখন হ্যাঁ, এই লিডটা B1, খেয়াল করেন, এটা যদি V1 হয়, আপনার আমার সামনে পেশেন্ট যদি মায়োকার্ডিয়াল ইনফেকশনের চেস্ট পেইন নিয়ে আসেন, আমি যদি ইসিজি করি দেখি যে B1-এ এসটি ডিপ্রেশন, তাহলে B1-এর অপোজিট লিড কি হবে? জি B1 কিন্তু বি এন্টেরিয়র লিড, না B1 কিন্তু এন্টেরিয়র এরিয়া। জি স্যার। তাহলে পোস্টেরিয়র এরিয়ার কোনো লিড তো আমি লাগাই নাই চেস্টে। জি স্যার। যদি আমি এই রুগীর পোস্টেরিয়র ওয়ালে একটা লিড লাগাইয়া ইসিজি করতাম, তাহলে কি পেতাম বলেন তো? ওখানে স্যার এসটি এলিভেশন পাওয়া যেত। এক্স্যাক্টলি টেলিভিশন পেতাম। তাহলে পোস্টেরিয়র এমআই ডায়াগনোসিস করতে গেলে প্রয়োজনে একটা আলাদা লিড পিছনে বসিয়ে টেলিভিশন আপনি আবিষ্কার করতে পারেন। মানে ওই জি স্যার। লিডের নাম দাম যাই হোক, ওই লিড দিয়ে ইসিজিতে তো আপনি বুঝতে পারি না কোন তারের জন্য কোন লিডটা তৈরি হয়েছে, এটুকু তো বুঝতে পারবো। ওখানে B1 জি স্যার। B2 B3 A1 যা লেখা থাকুক, ইমার্জেন্সি পিছনে বসায় দেখতে পারেন। এক। 2 নাম্বার, একটু যদি এই ইন্টেলিজেন্স কাজে লাগাতে পারি, এই ইনফেরিয়র এই যে ডিপ্রেশন যেটা হলো আর চেস্ট পেনের সাথে যদি মিলাই, আর এটাকে যদি আমি রেসিপ্রোকাল চেঞ্জ হিসেবে ক্যালকুলেট করতে শিখি, তাহলে এটা দেখেও বলতে পারবো যে এই রোগীর পোস্টেরিয়র এমআই হয়েছে। বোঝা গেল এবার? পোস্টেরিয়র এমআই এইভাবে আবিষ্কার হয়। স্যার, এই ক্ষেত্রে আমাকে রেসিপ্রোকাল চেঞ্জটা দেখতে হবে কোন লিডে? মেইনলি স্যার আমাদের না ভি না, এটা ওয়ান এটা এটা একটা অ্যান্টেরিয়র রিয়েল, অ্যান্টেরিয়র চেস্ট লিডে। একটা রিয়েল ঘটনা বলতে চাচ্ছি যে কিছু জি স্যার। রোগীর পোস্টেরিয়র এমআই হয়, এসটি এলিভেশন আপনি খুঁজে পাচ্ছেন না তো, জি স্যার। শুধুমাত্র V1-এ অথবা V2, এই দুটো, এর বেশি না। B1 B2, এরা আবার থ্রিতেও একটু বলার চেষ্টা করেছে, এটা খেয়াল করেন। V1 V2 V3, এই যে নিচের লাইন, এখানে যদি এরকম রেসিপ্রোকাল থাকে, তাহলে আমরা বলতে পারি পোস্টেরিয়র এমআই। এই কারণে টেকনিক হচ্ছে, আমরা যেহেতু ওই উল্টা লিডের মধ্যে টেলিভিশন আবিষ্কার করতেছি না, জি স্যার। এই জন্য টেকনিক হলো এই B1-এর লিডটাকে উল্টায়া ধরলে পোস্টেরিয়র লিডের মতো চলে আসে। ডান দিকে তাকান, ও, আপনি যদি এই লিডটাকে উল্টায়া ধরেন, ফ্লিপ হুম, বলে আর কি, ফ্লিপিং, তাহলে জি দেখেন না স্যার। টেলিভিশন হয়ে গেল। জি স্যার। আলটিমেটলি আপনি V1 দিয়ে পোস্টেরিয়র লিড কিন্তু বুঝে ফেলতে পারলেন, ঠিক আছে? জি মানে স্যার। পোস্টেরিয়র একটা লিড বসালে কি অ্যাপিয়ারেন্স হবে আপনি এটা দিয়ে বুঝে ফেলতে পারলেন।
এই কারণেই আমি আমার ডিসকাশনে সবসময় এই রেসিপ্রোকাল চেঞ্জ শব্দটা বেশি বেশি বলে অভ্যস্ত যখন ইসিজির আলোচনা আসে। বোঝা গেল এবার? Yes. আপনি এইরকম একটা ইসিজি যদি পান কোনোদিন উল্টায়া দেখবেন, দেখবেন যে এটা মিলে যাবে। তাহলে এটা পোস্টেরিয়র লিডের টিপিক্যাল এমআই এর ফিচার হয়ে গেল না? দেখেন এখানে কিউ একটা পেলেন, তাই না? এসটি এলিভেশন পেলেন, টি ইনভার্সন পেলেন, এই সবগুলাই তো মায়োকার্ডিয়াল ইনফাকশনের ফিচার, ইসকেমিয়ার ফিচার, ঠিক তো? Yes, sir. Yes, sir. তাহলে আশা করি আপনারা পোস্টেরিয়র এমআই এভাবে বুঝতে পারবেন। এখন আরো কনফিডেন্স ডেভেলপ কর, আমরা এত ইসিজির পণ্ডিতি দরকার হয় না, আমাদের ক্লিনিক্যাল ক্লু পেশেন্টের চেস্ট পেন, ডায়াবেটিস, হাইপারটেনশন, সিগারেট স্মোকার, হ্যাঁ তখন ইসিজি ইজি হয়ে যাবে একেবারেই। আর ওই যে 1 ঘন্টার মধ্যে ডক্টর শাকুলুর ট্রপোনিন করে ফেলবেন, বাকি যারা শুনছেন কেউ একজন বলবেন আপনি 1 ঘন্টার মধ্যে ট্রপোনিন পাবেন কিনা? বলেন, এনিওয়ান যিনি কথা বলতে পারবেন আর কি, যদি কথা বলতে সমস্যা না হয় পারবেন? ডক্টর সাইফুল পারবেন আমি জানি, ডক্টর আনোয়ার পারেন 1 ঘন্টার মধ্যে, শাওনও পারবেন, ইমতিয়াজ, ডক্টর কুদ্দুসের অবস্থা জানেন, ডক্টর রোশনি জয়েন করেছেন, আপনি কি শুনতে পাচ্ছেন ডক্টর রোশনি? ও স্যাড, কোনোভাবে কথা বলার অবস্থায় নাই। যারা এই করতে পারবেন না, ট্রপনি নাই, আপনাকে তো রোগীর একটা ডিসিশন নিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ইসিজির প্রতি আরো গভীর মনোযোগী হতে হবে। সেই মনোযোগটার জন্য এই পোস্টেরিয়র এমআই এর ক্ষেত্রে এই 3টি প্রশ্নের উত্তর খুঁজতে হবে। আপনি লিডটাকে উল্টিয়ে ধরার পর, ফ্লিপড ওভার করার পর, তখন সিগনিফিকেন্ট কিউওয়েভ আছে কিনা, উত্তর কি বলেন আনোয়ার, বলেন তো এটা দেখি কি সিগনিফিকেন্ট কিউওয়েভ আছে? আছে, Yes, sir. অনেক অনেক বড় কিউওয়েভ। Is Yes, the sir. ST segment elevated with a curved appearance? Curved মানে Yes, টুপির sir. মতো, আছে না? Yes, sir. Yes. Yes, sir. Are the T waves inverted? Inverted. Inverted, তাহলে তিনোটাই যদি সত্য হয়, Yes, more sir. likely this is myocardial infarction in the posterior area. Yes. বোঝা গেল? তাহলে এই 3টি Ye- প্রশ্ন আপনাদের পিডিএফ এ আমি দিয়ে দিয়েছি, আমার যতটুকু মনে পড়ে এই ছবি টবি লেখাগুলো সব দিয়ে দিয়েছি। কাজে আপনি ইসিজি দিয়ে আরো কনফিডেন্ট হতে পারেন। এবার আসেন এসটি ডিপ্রেশনের। সব এসটি ডিপ্রেশন খারাপ নয়, এটি শিখি। মোর দেন 1 মিলিমিটার, 1 মিলিমিটার এরকম যদি ডিপ্রেশন হয়, এর মধ্যে এই যে 3 নাম্বারটা, এটি অনেক সময় ইসকেমিয়া ইন্ডিকেট করে, অনেক সময় ইন্ডিকেট করে না। তাহলে কখন এটা ইসকেমিয়া ইন্ডিকেট করে না, সে আলোচনাটাই বলি। এই এসটি ডিপ্রেশনটা টাচ করেছে, এই যে এসটি সেগমেন্ট যখন শুরু হলো, বেজ লাইন যদি এটাকে ধরি আর কি, মোটা লাইনটা, যদিও বেজ লাইন হবে টিপি, তো টিপি মানে এই যে পি পরের পি আগেরটা টি, মোটামুটি এই যে মোটা লাইন অনুযায়ী ইসিজির এটা বেজ লাইন। তাহলে এই বেজ লাইন টাচ করতে কয় ঘর ক্রস করেছে কেউ বলেন তো? একটু দেখে বলেন, আমি তো যতটুকু পারি স্লাইডে বড় করে ছবিটা দেখানোর চেষ্টা করেছি। তিনটা ছোট ঘর, স্যার। 3টা ছোট ঘর মানে মিলিমিটার। এই Yes, sir. 3টা ছোট ঘর ক্রস না করে এটা আরো দূরে যেতে পারতো না? তাহলে আমি একটু কলম দিয়ে দাগ দিই। এই যে এটা এখানে না লেগে এইদিকে লেগে যেতে পারতো না? দেখতেছেন? Yes, sir. হ্যাঁ, তাহলে এখানে যদি লাগতো ওটা কয় ঘর হতো? 3, 4, 5, 6 ঘর। Yes, sir. আর এখানে আমরা পেলাম 3 ঘর। এখন যেই এখানে আমাদের ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া হচ্ছে 1 মিলিমিটারের বেশি দূরত্বে থাকবে বেজ লাইন থেকে, মানে ডিফ্লেকশনটা 1 মিলিমিটারের বেশি হবে। এখন আমি দেখব যে 3 ঘরের বরাবর, এই কিউআরএস এর 3 ঘরের বরাবর, আমি পরের লাইনটা আমি যেটা কলম দিয়ে দিয়েছি, আপনারা এটা ফলো করেন। এটি যদি আমি 3 ঘর বরাবর হিসাব করি তাহলে এখানে কত মিলিমিটার হবে? এই বরাবর এই ডিফ্লেকশনের এই পয়েন্টটা, এই পয়েন্টটা Point. 1, 2, 3 মিলিমিটার না? Yes, sir.
তাহলে 3 মিলিমিটার মানে এটা তো 1 মিলিমিটারের বেশি। যদি এই ডিফ্লেকশনটা এটা হতো, তাহলে আমি ইসিজি অনুযায়ী বলতাম যে এটাতে ইসকেমিক চেঞ্জ আছে। কিন্তু Yes. আমার এই ইসিজিটা 3 ঘরের জায়গায় একেবারে বেজ লাইনেই টাচ করে ফেলেছে, এখানে তো আর কোনো মিলিমিটারই নাই। বুঝে আসছে? জি স্যার। এই মিলিমিটার নাই বলে তাহলে এই এসটি ডিপ্রেশনটাকে আমরা বলবো নর্মাল। মানে এটা নর্মালি এরকমই থাকতে পারে। বোঝা গেল এবার? এই হচ্ছে এসটি ডিপ্রেশনের ভিতরের অতিরিক্ত কথা। তার মানে এটা যত দূরে যাবে ইসকেমিক ইনফরমেশন দিবে তত বেশি। আর বাকিগুলো হরাইজন্টাল ডিপ্রেশন, এটা সেটা, এগুলো অ্যাবনর্মাল, এগুলো আপনার জানা বিষয়। ক্লিয়ার হলো কথাটা? ক্লিয়ার হবে, হওয়া উচিত। আমি এতক্ষণ এত ধীরে ধীরে বললাম, ক্লিয়ার না হলে তো বলা মুশকিল। আচ্ছা, আমরা তাইলে এসটি এলিভেশন এবং ডিপ্রেশনের গল্প শেষ করলাম। কন্ডাকশনে চলে যায়। কন্ডাকশন দেখতে গেলে মোটামুটি, এটা আমি আমার লার্নিং পয়েন্ট থেকে বলছি, এটা কোনো কার্ডিওলজিস্টেরকে কোটও করছি না, রেফারও করছি না, আমি আমার পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং অ্যাজ এ ফিজিশিয়ান বা ক্লিনিশিয়ান যেটাই বলি, ইসিজি দেখতে গিয়ে শিখতে গিয়ে যা বুঝেছি সেটাই বলছি। আপনারা এর চাইতে চাইলে আরো নিজের মতো করে আরো বুঝেও বুঝতেও পারেন। তো ডিউরেশন অফ ইন্টারভাল ওয়াইড অফ দ্য কিউআরএস, এই জায়গার দিকে নজর দিলে কন্ডাকশন ব্লক আবিষ্কার করা সম্ভব। তাহলে এখানে দেখতে পাচ্ছেন, এখানে ব্রেডিকার্ডিয়া হচ্ছে মানে একটা কন্ডাকশনের প্রবলেম হচ্ছে। তো এটা কি সাইনাস ব্রেডিকার্ডিয়া? প্রথম প্রশ্ন, উত্তর দেন। জি না স্যার। জি না। কারণ এক একটা কমপ্লেক্স তো তার নিজস্ব কোয়ালিটি নিয়ে নাই। কেমন জানি ছেঁড়া 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 হয়ে গেছে, পি ওয়েভ কতগুলো একদিকে, কিউআরএস আর একদিকে, এরকম না। পি ওয়েভ ফলোড বাই কিউআরএস এরকম তো নাই। এই জন্য বলেছি ইসিজি প্রথম দেখাতেই অ্যাবনর্মালিটি চোখে পড়ে যাবে। তো এই জন্য রেট কত হবে? এখানে রেট গোনেন। বড় বড় ঘর, যদি 5 ঘরকে 1 ঘর হিসাব করি, 1 2 3 4 5 6 7 8, 8-এর একটু বেশি। যদি 8ও বলি, 300-কে 8 দিয়ে ডিভাইড করতে হয়, তাই না? ডক্টর শাওন কথা বলছে না কেন? শাওন কি শুনতে পাচ্ছে না? এঙ্গেজ নাকি কোনো কাজে? যদি 300-কে 8 দিয়ে ভাগ করা হয় তাহলে কত হবে? মোটামুটি মনে হয় 40-এর কাছাকাছি হবে। 40-এরও কম হবে, হ্যাঁ। 4 8 32, তো 320, তাহলে 300 যদি বলি তাহলে 40-এর কম। কোনো ব্রেডিকার্ডিয়া যদি অ্যারাউন্ড 40 দেখতে পান, সেখানেই থার্ড ডিগ্রি আবিষ্কার করার চেষ্টা করবেন, মানে কমপ্লিট হার্ট ব্লক। তারপরে দেখবেন যে অটোমেটিক বাকি গল্প মিলে যাবে। পি এর সাথে পি খুঁজে পাবেন, আর এর সাথে আর রিলেশন মানে ডিস্টেন্সটা সেম খুঁজে পাবেন, কিন্তু পি এর সাথে কিউআরএস এর রিলেশন খুঁজে পাবেন না, যেটা আমরা এমনি মুখস্থ করে বড় হয়েছি। এটাই হলো কমপ্লিট হার্ট ব্লক, এবি ব্লক। এই ইসিজি দেখে কি মনে হচ্ছে? এটা কোন ধরনের ব্লক? কমপ্লিট ব্লক বলা যাবে কি? বলা যায় স্যার। বলা যায়। কেন বলা যায়? স্যার এক কিউআরএক্স কমপ্লেক্স থেকে আরেক কিউআরএক্স কমপ্লেক্সের লেন্থ যদি দেখি স্যার। কিন্তু হ্যাঁ। প্রথমে তো ব্রেডিকার্ডিয়া প্রমাণ করতে হবে। জি স্যার, ব্রাডিকার্ডিয়াস। আচ্ছা, রেট কত হবে? আমি শুরুতে বলেছি যে কোনো ইসিজি দেখতে শুরুতে আগে রেট রিদম দেখতে হবে। এটা ইয়েস। অনেকভাবে হেল্প এটা স্যার করবে। 40 কম হবে স্যার। পটের কম হবে, হ্যাঁ। যদি কম হয় তাহলে এটা নিয়ার অ্যাবাউট কমপ্লিট হার্ট ব্লক একটা ধারণা। এখন কমপ্লিট হার্ট ব্লক প্রমাণ করতে গেলে যে আর আর রিলেশন মেনটেইনড আছে, পিপি রিলেশন মেনটেইনড আছে, এটা প্রমাণ করতে হবে। যদিও পি এবং আর এর মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে। জি স্যার। তাহলে এই পি, এখানে পি দেখা যাচ্ছে না? জি স্যার। শিক, শিকের মতো, শিক মানে কাটা কাটা। এই যে পি, এই পি দেখেন এনে টি এর উপরে পড়ে গেছে, পি লক্ষ্য করেছেন? জি স্যার। কারণ কিউআরএস এর সাথে পি এর তো কোনো সম্পর্কই নাই। ইম্পালস তো আর সাইনোএট্রিয়াল নোডেরটা এসে ভেন্ট্রিকলে আসছে না। এই জন্য Yes. পি পি এর মতো চলে,
কিউআরএস কিউআরএস এর মতো চলে। তাইলে আমি যে ছাড়াছাড়ি বললাম শব্দটা ঠিক বললাম না? বুঝতে পারতেছেন তো? মানে দুজনের মধ্যে ছাড়াছাড়ি হলে যা হয় আর কি, যে যাদের মতো চলে। জি স্যার। তো এরকমই চলছে। তো পি ওয়েভ আবার তাদের রিলেশন মেনটেন করে। আপনি যখন ডিস্টেন্স হিসাব করবেন দেখবেন যে এই ডিস্টেন্সটা সেম, এদের মধ্যে সম্পর্ক নাই, মানে ইয়ে নাই, ইরেগুলারিটি নাই। সো দিস ইজ কমপ্লিট হার্ট ব্লক, তার মানে 3rd ডিগ্রি হার্ট ব্লক। এটার বিট হিসাব করছে 35 অ্যারাউন্ড হার্ট রেট। তাহলে এই ছবিটা ওভারঅল আপনাদেরকে 1st ডিগ্রি, 2nd ডিগ্রি, 3rd ডিগ্রি, তাইলে এতক্ষণ তো আমরা 3rd ডিগ্রি বলেছি। আর এই 1st ডিগ্রি 2nd ডিগ্রির পার্থক্যটা এটা দেখে আপনারা আশা করি বুঝবেন, না বুঝলে আমাকে জিজ্ঞেস করেন। আশা করি বুঝেছেন, এই ছবি দেখেই বুঝে ফেলতে পারবেনও বটে। হ্যাঁ, আমি জাম করি, মানে প্রত্যেক কিছু একটু একটু দেখানো লাগবে তো আজকে, তাড়াতাড়ি শেষ করতে হবে। এখন ওয়াইড কিউআরএস কমপ্লেক্স দিয়ে আমরা বান্ডল ব্রাঞ্চগুলো আবিষ্কার করতে পারি। একদিকে ওয়াইড কিউআরএস কমপ্লেক্স ভেন্ট্রিকুলার ইন্ডিকেট করে, আগেও বলেছি কিউআরএস যদি ওয়াইড হয় এটা ভেন্ট্রিকুলার প্রবলেম বলে বুঝে নেই আমরা। তো বান্ডলগুলো তো ভেন্ট্রিকুলের মধ্যেই থাকে, দেখেন সেপ্টামকে ঘিরেই থাকে। এই কারণে যদি বান্ডল ব্লক হয়, বান্ডল ব্রাঞ্চের যদি ব্লক হয়, তাহলে কিউআরএস গুলো ওয়াইড হয়। 1st ডিগ্রি হার্ট ব্লকে কিন্তু কিউআরএস ওয়াইড হয় না, 1st ডিগ্রি হার্ট ব্লকে পিআর প্রলং হয়। এগুলো তো জানা জিনিস। তো 1st ডিগ্রির ব্যাপারটা হচ্ছে এইখানে ঘটে। 1st ডিগ্রি মানে এই এবি নোড থেকে ভেন্ট্রিকলের এই বান্ডল অফ হিজের ওই জায়গায় হলো 1st ডিগ্রি ব্লকের গল্প। সেজন্য এখানে ওয়াইড কিউআরএস হয় না। কিন্তু যখন বান্ডল ব্রাঞ্চ ব্লক ঘটে তখন কিউআরএসটা ওয়াইড হয়ে যায়। আমরা বলেছি এই 2.5 ঘর মতো নর্মালি থাকে কিউআরএস, সেটা যদি 3 ঘরকে ক্রস করে চলে যায় তাহলে ভেরি সাজেস্টিভ যে এখানে একটা ব্লক হচ্ছে। তো রাইট সাইডেড লিডে যদি ওয়াইড হয় তাহলে রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক, লেফট সাইডেড লিডে যদি ওয়াইড হয় তাহলে লেফট বান্ডল ব্রাঞ্চ ব্লক। এই হচ্ছে সহজ কথা। তো এখানে রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক কেন হলো? এই যে এই যে বি ওয়ান কিন্তু রাইট সাইডেড লিড, তাই না, চেস্টের মধ্যে। কাজে এখানে ওয়াইড হয়ে গেছে, এবং ওয়াইডের সাথে আরেকটা জিনিস দেখেন, মাঝখানে একটা খোঁচা হয়ে গেছে, লক্ষ্য করেছেন? এটা ভি জি স্যার। টুতে খোঁচা আছে, কিন্তু ভি ওয়ানের খোঁচাটা এমন হয়েছে এটা আবার বেজ লাইনের নিচে চলে গেছে, তাই না? জি স্যার। ভি ওয়ানের বেজ লাইনের নিচে চলে গেছে। এরকম যদি একটা আর ওয়েভের পরে বেজ লাইনের নিচে চলে যে ওয়েভটা দেখায় এটার নাম হবে এস। তাহলে এই ওয়েভের পুরা কমপ্লেক্সের নাম হবে আর এস আর, ঠিক না? জি স্যার। কিন্তু ভি টুতে দেখেন এখানে কিন্তু এস হয়নি, যেহেতু বেজ লাইনের নিচে আসেনি। তাহলে এই ওয়েভের নাম হবে আর আর। পার্থক্য বুঝেছেন তো নিশ্চয়ই? এটি আর এস আর, আর এটা হবে আর আর। এই অ্যাপিয়ারেন্সটা এম এর মতো বলে এটাকে এম প্যাটার্ন বলা হয়। দুটা এম এর মতো। আচ্ছা, এখন আপনাদেরই প্রশ্ন করে, আমি তো রেসিপ্রোসিটি আগেও বলে আসছি এমআই বলার সময়, যদি ভি ওয়ান এন্টেরিয়র লিড হয় অথবা ধরেন রাইট লিড হয়, তাহলে লেফট লিড কোনটা? ভি6 অথবা ভি5, যদি শুধু চেস্ট লিডের মধ্যে থাকি, ঠিক কি না? জি স্যার। বাকিরা একদম কথা বলছেন না, ডক্টর আনোয়ার, জানি না মজা পাচ্ছেন কিনা আমার সাথে আলাপ করে। কথা বলতে থাকলে দেখবেন এটা ইজি, আর চুপ করে শুনলে অর্ধেক শিখবেন অর্ধেক ভুলবেন, কোনো সন্দেহ নাই। এখন আপনার ইচ্ছা, আপনি স্বাধীন, কথা বলতে পারলে কথা বলেন, আমি বারবার আপনাদের এনকারেজ করছি। এটি যদি রাইট হয় তাহলে লেফট হচ্ছে, মানে উল্টাভাবে যদি বলি অপোজিট 5 অথবা 6, ঠিক তো? আনোয়ার, আনোয়ার আবার অফ হয়ে গেলেন। জি আপনার স্যার। কি সমস্যা জি জানি স্যার। না, মাইক বন্ধ করেন কেন? স্যার এই একটু আশেপাশে শব্দ হয় স্যার, এই জন্য। শব্দ আমার অসুবিধা হচ্ছে না তো? আমি কিন্তু নয়েজ শুনতে পাচ্ছি না আপনার, কাজেই ওয়ারিড। আমি হলে তো আমি বলতাম যে আপনার নয়েজ আছে। আমারও চারিদিকে তো নয়েজ, কিন্তু সেই নয়েজ তো আপনাকে এফেক্ট করছে বলে মনে হয় না। জি স্যার। সারা দেশটাই তো নয়েজের মধ্যেই চলে, যেখানে যান সেখানে। তা এখন হ্যাঁ। আসেন, ওয়ানে যদি এম হয়, ঠিক কিউআরএস কমপ্লেক্সটা লিড 6-এ এম এর উল্টা কি হবে? ডব্লিউ।
ডাব্লিউ, এইটাই আপনারা পড়েছেন সারা জীবন। মূল কনসেপ্ট হচ্ছে রেসিপ্রোকাল চেঞ্জ, মিরর ইফেক্ট। আপনি এইদিকে এভাবে হবেন তো ওইদিকে উল্টা, এদিকে কাত হলে ওদিকে চিত। ঠিক Yes. আছে? Yes. এই জন্য এই লিডেই দেখেন, এটা রাইট সাইডেড লিড, ওয়ান হচ্ছে লেফট সাইডেড লিড। আমি চেস্ট লিড থেকে সরে গিয়ে আপনাদেরকে ওই লিম লিডে দেখাচ্ছি। এই জন্য দেখেন বি ওয়ানে যেহেতু এম, লিড ওয়ানে ডাব্লিউ। বুঝে আসছে এবার? Yes, sir. এটার নামে রেসিপ্রোসিটি। এটা আমার বোঝার শব্দ, আমি বারবার এই শব্দটা উচ্চারণ করি, রেসিপ্রোসিটি, তাইলে বুঝতে সহজ হয় ইসিজি। এই জন্য দেখবেন যে লেফট সাইডের আরেকটা লিড যদি খোঁজেন এভিএল, দেখতে পাচ্ছেন? যদি ওরা Yes, লাল sir. দিয়ে দাগ দেয় না, এটাও কিন্তু ডাব্লিউ। এই জন্য এটা রেসিপ্রোকাল চেঞ্জ। তো এটা এই কথাগুলোই মনে রাখতে হবে রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লকের জন্য। আবার আমরা তাহলে লেফট বান্ডল ব্রাঞ্চ ব্লকে কি আশা করি? এম হবে, এম হবে লেফট সাইডেড লিডে আর ডাব্লিউ হবে, না এম হবে লেফট লিডে, ওয়াইড হবে, আর ডাব্লিউ হবে রাইট লিডে। মানে রাইটে যদি কোনো লিড হয় সেখানে ডাব্লিউ হয়ে যাবে। এটা হলো ভেরি টিপিক্যাল, হুবহু একদম নাও হতে পারে, কিন্তু ওয়াইড কিউআরএস কমপ্লেক্সটাই বেশি গুরুত্বপূর্ণ। তো এইখানে ডাব্লিউ মতো কিছু এই ছবিতে দেখা যাচ্ছে না অন্ততপক্ষে, তাই না? এগুলো সব এম। Yes. কেন এম? এগুলো সব লেফট সাইডেড লিড, কাজে আপনার ডাব্লিউ দেখেন আর না দেখেন, লেফট সাইডে যদি এরকম এম প্যাটার্ন পাওয়া যায় এবং ওয়াইড কিউআরএস হয়, তখন আমরা এটাকে বলে ফেলবো এলবিবিবি। আচ্ছা, Yes. এলবিবিবি। এই যে এম বা ডাব্লিউ হয়, ইসিজির ভাষায় এটাকে বলে ফ্র্যাকশনেশন অথবা নচিং। এই যে মিড নচিং, এই নচিং এর জন্যেই ডাব্লিউ বা এম প্যাটার্ন হয়। এবং এম প্যাটার্ন থাকলে এটাকে ট্রু বান্ডার ব্রাঞ্চ ব্লক বলা সহজ। আর যদি এই নচিংটা না থাকে, অনেক সময় এটা হয়তো দেখা যায় যে ভিতরে ভিতরে আসলে ট্রু বান্ডল ব্রাঞ্চ ব্লক না। তাইলে এর অর্থ কি দাঁড়ায়? বান্ডল ব্রাঞ্চ হোয়াইট কিউআরএস পেলে বান্ডল ব্রাঞ্চ ব্লক ছাড়াও অন্য একটা শব্দ আছে, সেটা আপনার পিডিএফে দিয়েছি, এখানে হয়তো দেখাবো। এখানে দেখেন তো এই কোন বান্ডল ব্রাঞ্চ ব্লক আছে, খুব তাড়াতাড়ি বলেন। কোন বান্ডল ব্রাঞ্চ ব্লক আছে? লিড ওয়ান টু থ্রি দেখেন, এখানে কি বান্ডল ব্রাঞ্চ ব্লক আছে? ওয়াইড যেটা হয়েছে সেটা কি থ্রি স্মলেস্ট স্কোয়ার ক্রস করেছে? করেছে যদি বলি, বা তিন ঘর টাচ করেছে, এখানে কি এম প্যাটার্ন আছে? Yes, sir. আছে। তাহলে এম প্যাটার্ন থাকা মানে নচিং আছে, নচিং আছে মানে মোর লাইকলি ইট ইজ বান্ডল ব্রাঞ্চ ব্লক। তাহলে এটা কোন বান্ডল ব্রাঞ্চ ব্লক হবে? Right bundle branch. রাইট বান্ডল ব্রাঞ্চ। তাইলে আমরা অপোজিট লিডে ডাব্লিউ আশা করি না? Yes, sir. এখন ডাব্লিউ থাকতে পারে, নাও পারে, সবই থাকবে এমন কথা নয়, কিন্তু একটু ডাব্লিউ ডাব্লিউ ভাব নিয়েছে দেখেন V6-এ, খেয়াল করেন, V6-এ একটা ডাব্লিউ ভাব নিয়েছে না? Yes, sir. হ্যাঁ দিয়েছে। ইসিজিতে এরকমই হবে, আপনাকে তো এটা স্কেল দিয়ে মেপে মেপে দিবে না। এবং এটাও ওয়াইড কিন্তু, হ্যাঁ কিউআরএস এটাও ওয়াইড। তো এটার নামে রেসিপ্রোসিটি, কাজে এটা হলো আরবিবিবি। এটাকে কি এলবিবিবি বলা যাবে এই ইসিজিটা? তাহলে লেফট সাইডের লিডে এম প্যাটার্ন আছে কিনা দেখেন, একেবারে নাম্বার ওয়ানে যদি যান, আছে তো এম, আছে না? Yes, sir. তাহলে ওয়ানে এম আছে, আবার V5 V6-এও এম আছে, তাহলে আমি ডাব্লিউ আশা করি কোথায়? V1 V2, Yes, sir. অথবা রাইট সাইডেড লিড। আমাদের স্ট্যান্ডার্ড রাইট সাইডেড লিড কোনটা? এভিআর, তাই না? একেবারে Yes. টিপিক্যাল যদি রাইট লিড বলেন, এটা এভিআর। তো এভিআর এ কি একটু ডাব্লিউ ডাব্লিউ ভাব আছে? কিছুটা আছে। তো এটাই তো কথাই বলছি এতক্ষণে, লেফট সাইডে এম, রাইট সাইডে ডাব্লিউ, তাইলে এটা কি হবে? left bundle branch ব্রাঞ্চ block. ব্লক। তবে মূল কথা হলো ইট শুড বি ওয়াইড, তিন ঘরের বেশি হতে হবে, না হলে ব্লক বলা যায় না।
এটাই আবারও সেই ইসিজি, আর একটা আগাতে থাকি, এগুলো এলবিবিবি। হ্যাঁ, এটাই এলবিবিবি, একটু আগে শিখে ফেলেছেন। কাজে ওয়াইড কিউআরএস পেলে আমরা যেমন এলবিবিবি আরবিবিবি বলেছি, কোনো কারণেই যদি এটা ফিট করা না যায় তাহলে বাকিটা আমরা বলি ইন্ট্রাভেন্ট্রিকুলার কন্ডাকশন ডিফেক্ট। এটি বরং বেশি দেখবেন ডায়াগনোসিসে, ইন্ট্রাভেন্ট্রিকুলার কন্ডাকশন ডিফেক্ট অথবা ডিলে যেটাই বলেন। বুঝে আসছে? শেষ। Yes. পেস মেকার ইসিজি। আপনাদের কাছে কি কোনোদিন পেস মেকার ইসিজি নিয়ে কেউ আসছিলেন? পেস মেকার রোগী যদি না এসে থাকেন আসতে পারেন। জি স্যার উনি মাঝে মাঝে ইসিজি করবেন, খারাপ লাগছে দেখে, তা আপনাকেই তো দেখাবেন। উনি তো পেস মেকার যিনি দিয়েছেন ওনার কাছে প্রথমে যাবেন না। কাজে এটা পেস মেকার ইসিজি, এটাকে বলে পেসিং স্ট্রোক। এই ছবি দেখে পেস মেকার এট্রিয়ামে লাগানো হয়েছে না ভেন্ট্রিকলে লাগানো হয়েছে বোঝা যাবে। পেসমেকার তো এট্রিয়ামেও বসানো হয়, ভেন্ট্রিকলে বসানো হয়, যদিও কমনলি ভেন্ট্রিকলে বসানো হয়, কিন্তু ইসিজি দেখে তো বুঝতে হবে। অনেক সময় ডুয়াল পেসিং হয় না, এট্রিয়াম ভেন্ট্রিকল দুই চেম্বারেই পেসমেকার দেওয়া হয়। তাহলে এটা এটা কি এট্রিয়ামের পেসমেকার না ভেন্ট্রিকলের পেসমেকার? ওই যে পেসিং স্ট্রোকটা দেখেন, কাটা কাটা দাগ, এটা কি এট্রিয়াম পি ওয়েভের আগে না কিউআরএস এর আগে? উত্তর দেন। কিউআরএস এর আগে কিউআরএস এর আগে, তাহলে এটা ভেন্ট্রিকুলার পেসমেকার। বাকিরা একদম কথা বলছেন না, জানি না আপনারা বুঝতে পারছেন কিনা। এখানে পেসিং স্পাইক খুঁজে বের করেন, ওনার পেসমেকারটা কিরকম বলেন। স্যার এটা ডুয়াল পেসমেকার হবে স্যার ডুয়াল পেসমেকার, ভেরি গুড, ইট ইজ ভেরি ইজি। খেয়াল করেন, একটু জানা থাকলে হয়ে যাবে। মনে হচ্ছে আমি পেসমেকার ইসিজি পারি, আসলে এখানে এত সহজ। আর এত সহজটা বুঝতে না পারলে আপনি কনফিউজড হয়ে যাবেন, আরে ইসিজির মধ্যে এরকম কাটা কাটা দাগ, আল্লাহ জানে পেসমেকারে কি হয়েছে। এ তাড়াতাড়ি জানতো, ফরওয়ার্ড দিতে যান, ওখানে যান। তা আপনার আমার এই সামান্য চিন্তা রোগীর অনেক ভোগান্তি থেকে বাঁচাই দিবে। রোগী তো পেসমেকার ওয়ার্কিং ওয়েল। এখন পেসমেকার কাজ করে কি করে না, এক্সপার্ট হতে গেলে আপনি আলাদা শিখবেন, সেটা স্পেশালিস্ট ট্রেনিং আপনি নেবেন। একটা প্রশ্ন এবার একজন রোগীর সামনে দেখি, ডক্টর আনোয়ার একটু চট জলদি পড়ে ফেলেন, খুব দ্রুত। আমরা আলটিমেটলি তো পেশেন্ট ডিল করব, তাহলে পেশেন্ট পড়ি। স্যার A 26-year-old female presents with a 1 week history of palpitations. She describes episodes of being aware of forceful beating of her heart, which is more of a problem at night. She is single and confesses to having used ecstasy occasionally, although she has not taken any drugs the last month. She is otherwise well. On examination, no abnormalities are noted. Her resting ECG is shown. এই যে What does the এই যে ECG show? হ্যাঁ, এই সাজেশন, এটাই তো একটু আগে বলেছি। আমরা তো বিভিন্ন রোগীর এইরকম রোগী আসলে আমি একটা ইসিজি এমনি করে দেখবো না, যেহেতু মাঝে মাঝে প্যালপিটেশন হচ্ছে, করে তো দেখতেই পারি। সেই ইসিজি আমরা করেছি, দেখা যাচ্ছে উনি এক্সটেসি নিতেন কিন্তু গত 1 মাস ধরে নেন নাই। তাহলে এক্সটেসি রিলেটেড ইসিজি চেঞ্জ হওয়ার সম্ভাবনাও কমে গেল। এরপরও আমরা ইসিজিটা করলাম, এই ইসিজি দেখে আপনি আবিষ্কার করেন কোন ডায়াগনোসিস হবে। এটা সবাইকে কিন্তু আমি উইথ ডিউ অনার জিজ্ঞেস করছি, এতক্ষণ যে আমি ইসিজি নিয়ে কথা বললাম, এটার আউটকাম আপনি কি দিচ্ছেন আমাকে আজকের ক্লাসের। আপনি আদৌ কতটুকু মনোযোগ দিয়ে শুনলেন বা বুঝতে পারলেন কিনা, এটা প্রমাণ করার জন্য এই প্রশ্নটা দেওয়া। আমি আশা করছি সবাই একটু রেসপন্ড করেন কোন ডায়াগনোসিস হবে। ভুল হলে ভুল হোক, আমরা তো আলোচনার জন্য বসছি। খুব সহজভাবেই দেখেন এবং খুব জটিলভাবে দেখারও দরকার নেই। যে ডায়াগনোসিস গুলো আছে সেটা ফিট করে কিনা সেটা মিলালেও তো পারবেন। যদিও বাস্তবতা এরকম নয়, বাস্তবে আপনাকে নিজের একটা ডায়াগনোসিস বানাতে হবে। আমি এটা কোশ্চেন পিক আপ করেছি বলে এভাবে দেখালাম, 5টা ডায়াগনোসিস দিলাম। যদিও ডেল্টা ওয়েব নিয়ে বলি না, ডেল্টা ওয়েবটা সহজ, মানে কিউআরএস এর আরটা যদি স্লার্ড হয়ে উপরে উঠে যায় ওটা ডেল্টা ওয়েব, ওইটা ডাব্লিউপিডব্লিউ সিনড্রোম হয়। এই রোগীর কিন্তু কোনো কার্ডিয়াক সিমটম এই মুহূর্তে নাই। এটাও যদি মাথায় রাখি তাহলে কোনটা হতে পারে বলার চেষ্টা করি একটু। নর্মাল হবে স্যার। নর্মাল।
এইটাই তো আমরা শুরুতে আলোচনা করেছি, এইটাই আপনার আমার জীবনে প্র্যাকটিসে এটাই পাবো। তাহলে এই নর্মাল বুঝতে গেলেই কিন্তু আমাকে আবার অ্যাবনর্মাল গুলো শিখে আসতে হচ্ছে না, এই জন্য আমরা ইসিজি পড়ে ইসিজি শিখি অ্যাবনর্মাল। চেম্বার এনলার্জমেন্ট, আমাদের তো সময় প্রায় শেষ হলো, আমাদের টপিকে চেম্বার এনলার্জমেন্টের পরে বোধহয় আর নাই, একটু দেখি আপনাদের। এট্রিয়াল এনলার্জমেন্ট বোঝার জন্য লিড ওয়ান খুবই চমৎকার। লিড ওয়ানের ইসিজি আমি একটু পিছিয়ে গিয়ে আপনাদের আবার ফেরত আসি, ওই নর্মাল ইসিজিতেই দেখাই, এরপরেও পাবেন। বি ওয়ানের পিটা এখানে অবশ্য ভালো বোঝা যাচ্ছে না, তাইলে আমি পরে দেখাবো, পরে দেখাবো। এটির দুটো অংশ আছে, দেখতে পাচ্ছেন? একটু কেউ কেউ না কেউ একটু কানেক্টেড থাকেন, এই যে আমি জিজ্ঞেস করছি না, দেখতে পাচ্ছেন? আপনারা যদি চুপ থাকেন আমি তো জি বুঝতে স্যার। পারি না যে আপনি সাথে আছেন। Yes. পি ওয়েবটা একটা আপার পার্ট আছে, একটা লোয়ার পার্ট আছে, এই নর্মাল এসিজিতে এরকমই থাকতে পারে বি ওয়ানে, কিন্তু লিড টুতে এরকম একটা পাহাড়ের মতো শুধু। তাহলে এই যে আমি যদি বাংলায় বলি, আপনাদের জন্য বলছি তো, তাহলে বাংলা ভাষায় শব্দগুলো একটু চুজ করি। দুটা যদি পেয়ালা হয়, এই দুটা পেয়ালা সমান না? Yes. পেয়ালা সমান। এটি কোন পাশের পেয়ালা? ইসিজির বাম পাশে, তাই না? ইসিজি বাম দিক থেকে যাচ্ছে না, বাম দিক থেকে ডানে, Yes. এটি বাম পাশে, আর এই পেয়ালাটা ডান পাশের। নাকি উল্টা বলছি? উল্টা বলছি, উল্টা বলছি। ইসিজির লোক আপনার দিকে তাকিয়ে আছেন, এইভাবে ভাবি। তাহলে এই গ্রিন কালার পেয়ালাটা রাইট সাইড, আর রেড কালার পেয়ালাটা লেফট সাইড। তাহলে এট্রিয়াল এনলার্জমেন্ট বোঝার জন্য এই পেয়ালা পেয়ালা কম্পেয়ার করি, কোন পেয়ালাটা বড় হয়েছে। তাইলে বুঝতে পারছেন এবার? রাইট সাইডের পেয়ালাটা বড় না এখানে? বড়, মানে জি এটার স্যার। চাইতে এটা বড় তো কম্পারেটিভলি, সো এটা রাইট এট্রিয়াল এনলার্জমেন্ট। আর এখানে যদি এই যে নিচের দিকের পেয়ালাটা বড় হয়, এটা হলো লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট। এটা হচ্ছে ভি ওয়ান এর থেকে বোঝা খুব সহজ। লিড টুতে গেলে রাইট এট্রিয়াল এনলার্জমেন্ট মানে একেবারে উঁচু পাহাড়, আর লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট মানে চ্যাপ্টা পাহাড়। বাংলায় বলেছি কিন্তু, চ্যাপ্টা, ফ্ল্যাটেন্ড। দেখতে এই কথাটার সাথে মেলাতে পারছেন? দেখেন, লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট মানে চ্যাপ্টা ওয়াইড হয়ে গেছে। কম্পারেটিভলি Yes. আপনি এটা এই নর্মালের সাথে কম্পেয়ার করেন, উপরেরটার সাথে নিচে, এটা ওয়াইড হয়ে গেছে। তাহলে ওয়াইডেরও তো একটা হিসাব থাকে, কতদূর ওয়াইড হলে আমরা বলি। নিশ্চয় জানেন, আড়াই ঘর। মনে রাখার জন্য, এদিকেও আড়াই ঘরের বেশি হলে বড়, ওয়াইড, আবার উপরের দিকে আড়াই ঘরের উপরে উঠে গেলেও এটা হাই, টল। তাহলে লিড টুতে এই বক্তব্য, লিড ওয়ানের বক্তব্যটা এরকম টুকরা টুকরা। আমি আর বলবো না, আপনারা ছবি দেখে দেখে আবিষ্কার করবেন কোনটাতে কি। হ্যাঁ, জাম করেই যাচ্ছি, এটার সাথে মিলাই নিলে লিড ওয়ানে যদি দেখতে পান, এখানে এই যে ছোট্ট পেয়ালা যদি হিসাব করেন, দেখবেন যে লেফট পেয়ালাটা বড়, এরকম হবে। এই যে এটা ভি ওয়ানে, সব ইসিজিতে তো আর স্পষ্ট কলমের গুলো বোঝা যায় না। এই ইসিজিতে দেখবেন, এই যে লিড কোথায় গেল, ভি ওয়ান অথবা লিড টু, যদি নচিং নচিং হয় পি ওয়েভ, তার মানে এটার নাম পি মাইট্রেল। এটার নাম এম এর মতো জন্য, এম এর মতো কত মিল আছে দেখেন। মাইট্রাল ভালভটা হচ্ছে এট্রিয়াম এবং লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকলের মাঝখানে। তো মাইট্রাল ভালভের এম, ওখানে যদি ন্যারো হয়, লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট হয়। এবং দেখতেও ইসিজিতে এম এর মতো, এই জন্য নামও দিয়েছে পি মাইট্রেল। এই হচ্ছে লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট, এটার সাথে মেলানো। হ্যাঁ? তাহলে এইবার ওই যে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির দুইটা কম্পারেটিভ ছবি দিয়ে দিলাম। এই ক্রাইটেরিয়াগুলো মিলাই নিলে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, আলোচনা না করি, টাইমের দিকে তাকাই, এখানেও না করি, এখান থেকে হাইপারট্রফি আবিষ্কার করতে পারবেন। হ্যাঁ, এগুলো আপনারা পারেন, ওই ক্যালকুলেশন করতে হয় আর কি, হিসাব করা,
এই যে মিলিমিটার হিসাব করে, এটা সোজা। এখানে কি দেখাতে চাচ্ছি জানি না, আমি দেখাই ফেলি টাইম। আচ্ছা, হ্যাঁ, এখানে দেখেন যে কিউআরএস, এই পয়েন্ট, আপার পয়েন্ট লোয়ার পয়েন্টের ডিস্টেন্স কত মিলিমিটার? ছোট হয়ে গেছে না? একটু জি বলেন স্যার। না, কেউ একজন, ছোট হয়ে গেছে। তো এটা কিন্তু বেজ লাইন থেকে হিসাব হবে না, এটা হিসাব হবে পিক টু পিক। পিক টু পিক মানে নেগেটিভ যে পিক আছে এই পিক থেকে উপরের পিক। তো নিচেরটার আসলে পিক বলে না, নিচেরটাকে অন্য শব্দ বলে, এটাকে বোধহয় বলে নেডির, নেডির। তা আমরা ওই যে মাথা মাথা বলি আর কি, উপরের মাথা নিচের মাথা, এটি হিসাব করে যদি দেখা যায় এই মাথার ডিস্টেন্সটা লিম্ব লিডে 5 মিলিমিটারের কম এবং চেস্ট লিডে 10 মিলিমিটারের কম, এই যে প্রিকর্ডিয়াল লিম্ব, তখন আমরা বলি এটাকে লো ভোল্টেজ ইসিজি। খুব কমন কিছু ডিজিজ আছে যেখানে লো ভোল্টেজ ইসিজি পাওয়া যায়, এই যে লিস্টগুলো দেখে ফেলেছেন, শেষ। তাহলে এবার এক্সিস ডেভিয়েশন নিয়ে একটু বলেই বোধহয় শেষ হতে পারে। এক্সিস ডেভিয়েশনের ছবি এরকম, আর আমরা দেখার জন্য আমরা বলি না লিড পজিটিভ, এগুলো দেখে নেন, আমি একটুবার ইসিজিতে চলে যাই। এখানে এক্সিস ডেভিয়েশন কি হতে পারে, কারো যদি জানা থাকে একটু শেয়ারও করতে পারেন। ওয়ান হচ্ছে লেফট সাইডেড লিড, আর রাইট সাইডেড লিড বাছাই করলে কোনটা করব বলেন? V6 V5। এটা যেমন করব তার চাইতে যদি আমি বলি এভি আর, এটা বেস্ট হবে না? জি সবচেয়ে স্ট্যান্ডার্ড রাইট সাইডেড, সবচেয়ে বেশি ডানমুখী লিড হচ্ছে এভিআর, স্যার। মানে এটা হিসাবে আর কি। ওয়ান না দিয়ে আপনি এভি এল দেখলেও এলটা লেফট হতে পারে, এভি এল। কিন্তু যারা ইসিজি আমাদের শিখিয়েছেন পূর্বপুরুষেরা, লিড ওয়ানকে লেফট সাইড ধরতে বলেছেন, এভিআর কে রাইট সাইড ধরতে বলেছেন। কেউ কেউ আবার লিড থ্রি কেও রাইট সাইড ধরতে বলে থাকেন, তবে আমার কাছে মনে হয়েছে এভিআর কে রাইট হিসাবে ধরা ভালো। এখন দেখেন, এভি আর না দিয়ে, আচ্ছা আমি তো রাইট স্ট্যান্ডার্ড বলেছি, আমি একটু আমাকে শুদ্ধ করি। মানে যারা টেক্সট বই লিখেছেন তারা তাদের ব্যাখ্যা অনুযায়ী এভিআর কেও না ধরে ধরতে বলেছেন এবিএফ। হ্যাঁ, সরি, একটু কারেকশন করে নে, এবিএফ, ইনফিরিয়র লিড। তাহলে ওয়ান এবং এবিএফ এর মধ্যেই আমরা কম্পেয়ার করব। এবিএফ কোথায়? এই যে থার্ড লিডটা এবিএফ, এখানে এই দুটাই পজিটিভ না, ওয়ান এবং এবিএফ পজিটিভ কিনা? মানে কিউআরএসটা পজিটিভ তো উপরের দিকে। ওভারঅল আমি যদি ভোল্টেজ হিসাব করি দুটাতে পজিটিভ কিনা? পজিটিভ। আপনার আওয়াজ না করলে আমাকেই বলে ফেলতে হচ্ছে পজিটিভ, কাজে এটা নর্মাল, ওনার মধ্যে এর মধ্যে কোনো অ্যাক্সিস প্রবলেম নাই। এইটা, এই হলো ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে মিলাতে হয় আর কি, অ্যাক্সিস প্রবলেম নাই। এই ইসিজিটাতে যদি দেখি, লেফটে পজিটিভ, এবিএফ দেখেন নেগেটিভ, তাইলে কিন্তু বেতাল আছে, এখানে অ্যাক্সিস ডেভিয়েশন আছে। তাহলে অ্যাক্সিস ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি বাম দিকে চলে গেছে আর কি, এই জন্য এবিএফ এ নেগেটিভ হয়ে গেছে, কাজে এটা লেফট অ্যাক্সিস ডেভিয়েশন, লেফট অ্যাক্সিস ডেভিয়েশন। বাকি কথাগুলো এই স্লাইডে আছে, আপনি স্লাইডে আরো দেখবেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। স্যার 10:30 বাজে, নেক্সট ক্লাসের টাইম হয়ে গেছে। হ্যাঁ, ক্লাসটা তো আমি নিব, আমি একটু ব্রেক দিয়ে নিব, অসুবিধা নাই। আমি ওকে স্যার। এখানে আর 2-3 মিনিটে শেষ করতে পারবো আশা করি। আচ্ছা, বাকি যারা একটু খেয়াল করেন, একটু বলে দেই ইসিজি যেহেতু শেষ করতে হচ্ছে। এখানে দেখেন ওয়ানের মধ্যে ডাউন হয়ে গেছে, এভিএফ এর মধ্যে আপ হয়ে গেছে, তাইলে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা রাইট সাইডে চলে গেছে, কাজে এটা রাইট অ্যাক্সিস ডেভিয়েশন। এই মাঝখানে আরো এই তথ্যগুলো হেল্প করে আর কি, এই কথাগুলা আপনাদের এই পিডিএফ এ বলেন বা স্লাইডে লিখে দেওয়া হয়েছে এভাবেই। এই জন্য ইসিজিটা হাত দিয়ে ধরে, বুড়া আঙ্গুল দিয়ে লম্বা ইসিজি ধরে ধরে বলা যায়। বাম দিকে দেখবেন যে লিড ওয়ান, ডান দিকে এবিএফ এ বুড়া আঙ্গুল দিবেন, কে উপরে উঠেছে দেখলে বলেন যে উপরে উঠেছে সেটা ওই অ্যাক্সিস ডেভিয়েশন, এই শেষ, রাইট অ্যাক্সিস ডেভিয়েশন। তো যাই হোক, আর কুইজ বললাম না। এই অ্যাক্সিস ডেভিয়েশনের যেটি সবচেয়ে
ক্রিটিক্যাল ইস্যু আপনার চেম্বারে আপনার ইতে দেখবেন যে এটা রাইট অ্যাক্সিস ডেভিয়েশন বলেই মনে হচ্ছে। এটা দেখেন এভিআর একেবারে উল্টে। আমি এভিআর এর গল্প এই জন্য এনেছি, এটা কিন্তু হেল্পফুল। এভিআর উপরে উঠে গেছে, এভিআর তো উপরে ওঠার কথা ছিল না। আপনারা আগেই বলেছেন এভিআর সবসময় ডাউন, আর এভিএল ওয়ান ডাউন, এটা তো ডাউন হওয়ার কথা না, কাজে অ্যাবনর্মাল ইসিজি বলে মনে হবে। তো এই জন্য এটা মনে হবে যেন রাইট অ্যাক্সিস ডেভিয়েট করে গেছে। তো এটাকে আরো কনফার্ম করা যায় চেস্ট লিডের মধ্যে। দেখেন রাইট সাইডেড লিড যেটা, সেটা যদি পজিটিভ ডিফ্লেকশন অনেক বেশি বেশি হয়, তাহলে হয়তো বোঝা যেত যে এটা রাইট সাইডে ডেভিয়েশন হয়ে গেছে। তা হতেই পারে। যদি ডেক্সট্রোকার্ডিয়া হয় তাহলে কিন্তু সবগুলাই ডান দিকে চলে যাবে। কিন্তু যেটা ঘটনাটা ঘটে চেম্বারে, রং লিড প্লেসমেন্ট, নার্সে করেন বা আপনি করেন, ডান বাম হয়ে যায়, বাম ডান হয়ে যায়, তখনই এই অ্যাক্সিস ডেভিয়েশন দিয়ে আপনি কনফিউশনে পড়ে যাবেন। এটা থেকে উদ্ধার পাওয়ার জন্য অ্যাক্সিস ডেভিয়েশন পড়তে হয়। তো এই জন্যে আমরা এই চেস্ট লিডটাও বোঝার চেষ্টা করি। যেখানে আমি একটু আগাই, ডেক্সট্রোকার্ডিয়াতে দেখেন এখানেও কিন্তু ওয়ান এভিআর অ্যাক্সিস ডেভিয়েশন মনে হচ্ছে, কিন্তু B1 B2-তে যে প্রগ্রেসিভ আর ওয়ার লেংদেনিং হয় সেটা না হয়ে B1-এ দেখেন আর অনেক বড়। আপনি B5 B3 এগুলোর সাথে যদি কম্পেয়ার করেন, দেখেন যে B6-এ আর একদম ছোট, B1-এ আর বড়। এমন হওয়ার কথা ছিল না। এর অর্থ হলো সমস্ত ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি ডান দিকেই সরে যাচ্ছে, এই জন্য এটা ডেক্সট্রোকার্ডিয়া। কিন্তু B1-এ যদি এরকম না হয়, শুধুমাত্র লিড ওয়ানে ডাউন, এভিআরে আপ, তাহলে বুঝতে হবে আপনি অথবা আপনার নার্স ইসিজি করার সময় ভুল করেছে। নাহলে তো এটা ডেঞ্জারাস ডায়াগনোস হয়ে যাবে, কিউ কিউ মনে করে আপনি এমআই বলে ফেলবেন। তো এখানে শেষ করলাম। আর বাকিগুলো স্লাইডের ব্যাপার। নর্মাল ফাইন্ডিং ইন ইসিজি, এগুলোকে সব নর্মাল, মানে কোনো ডিজিজ ছাড়া এই ফাইন্ডিং হয়। আর ইসিজি ইন্টারপ্রিটেশন, অটো মেশিনে ইন্টারপ্রিটেশনে ভুল কোথায় করে এইটা একটা লিস্ট। কাজে আপনাকে ইসিজি শিখতে হবে, মেশিনের রিপোর্ট দিয়ে ডাক্তারি করলে ভুলে যাবে। আর লিঙ্কগুলো দেওয়া হয়েছে আপনাদেরকে পিডিএফে, 4টা লিঙ্ক, চাইলে আরো বেশি পড়তে পারেন। তো এখানে শেষ করি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদেরকে একটু বিরতি দেই, পরের ক্লাসটা হবে তো সেটার জন্য 10 মিনিট সময়। আমরা Yes, তাহলে এতে শুরু করব 10টা 45 মিনিট, না বাংলাদেশ টাইম, দশটা yes, পঁয়তাল্লিশ মিনিটে আপনারা এর মধ্যে জয়েন করে ফেলবেন। একটু রিল্যাক্স হই, আমারও একটু রিল্যাক্স দরকার আছে। আমি ওই yes. স্লাইডগুলো গুছিয়ে নিব। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। Thank you. জি।